আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টেলমিনি স্কুল কর্তৃক আয়োজিত আমাদের আজকের এই মহা গুরুত্বপূর্ণ লাইভটিতে। আমাদের আজকের যে লাইভটি রয়েছে এই লাইভটা বিশেষ করে আমি যদি বলি পার্টিকুলারলি এইচএসসি 25 ব্যাচের জন্য ডেডিকেটেড। তার কারণ তোমাদের অনেকেরই কিন্তু ইতিমধ্যে ফার্স্ট ইয়ার ফাইনাল যে পরীক্ষা, সে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। তাই এরকম একটা জায়গা থেকে আমরা চিন্তা করলাম আসলে ঠিক কোন উপায় তোমাদেরকে শেষ মুহূর্তে একটা হেল্প করতে পারে। তাই ঈদের বন্ধ শেষ না করি আমি চলে আসছি তোমাদের ক্লাসটা নিতে, এবং শুধুমাত্র আমি না, আমাদের সাথে যারা আজকে পুরোটা লাইভ ক্লাস ব্যাক এন্ডে থেকে সাপোর্ট দিচ্ছে, সব কিছু কাজ করছে, তারা কিন্তু ঈদের ছুটিটা ফেলে রেখে চলে আসে তোমাদের কাছে। এবং এরকম একটা জায়গা থেকে আমরা আজকে সর্বোচ্চ চেষ্টা করব তোমরা, অর্থাৎ এইচএসসি 25 ব্যাচ তোমাদের ফার্স্ট ইয়ার ফাইনাল যে সাজেশনটা রয়েছে, সেই সাজেশনটার মাধ্যমে তোমরা নিজেদেরকে আরও অনেক বেশি শানিত করতে পারো, এবং তোমাদের যে ফাইনাল এক্সামটা হবে, ফাইনাল এক্সামটাতে একদম আরও বেশি তোমরা ভালোভাবে প্রিপারেশন নিতে পারো। ওকে, দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করছে। সৈয়দ জামান বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সৈয়দ। নাদিয়া আফরিন চলে আসে আমাদের কাছে, আলহামদুলিল্লাহ নাদিয়া বেশ ভালো আছে, তোমার কি অবস্থা? রিনা চলে আসছে, রিনা জয়েন করেছে ব্রাহ্মণবাড়িয়া থেকে, খুব ভালো। তো স্টুডেন্টস, তোমরা এই মুহূর্তে যে যেখানে আছো, যেখান থেকে জয়েন করছো, একটু কাইন্ডলি কমেন্টে জানাও। নাম্বার 1। নাম্বার 2, ক্লাসটা 7টায় শুরু করার কথা ছিল, 7টা 10 শুরু করেছি বিকজ ঠিক 6টা 52তে মাগরিবের আজান দেয়। তো ইউজুয়ালি আমরা কিন্তু 10 মিনিটের নামাজের ব্রেক দিই। তো নামাজের ব্রেকটা আমি আগেই দিয়ে ফেললাম আর কি, যদিও বলা হয়নি, কিন্তু ক্লাস শুরু করতে পারিনি। আমরা ঠিক 7টা 10-এ ক্লাস শুরু করেছি। আগামী 1.5 ঘন্টা অর্থাৎ 8টা 40 পর্যন্ত আমি তোমাদের সাথে, তোমরা আমার সাথে থাকবা, এবং ইনশাআল্লাহ এই ক্লাসটার মাধ্যমে তোমাদের অনেক অনেক উপকার হবে। আমি একটু আমাদের ইউটিউব কমিউনিটি ফ্রেন্ডের দিকে তাকাই। ইউটিউবে আমার সাথে অক্ষয় দে জয়েন করেছে, মাইশা জয়েন করেছে, তাওহিদ জয়েন করেছে, সুবর্ণ জয়েন করেছে, রানা জয়েন করেছে আমার সাথে, তানিয়া জয়েন করেছে, তারপর নাফিজা জয়েন করেছে, মাহি জয়েন করেছে। ওকে, তো মোটামুটি কিন্তু অনেকেই জয়েন করে ফেলেছ, এবং সবাই ঈদের শুভেচ্ছা জানাচ্ছে আমার তরফ থেকে। তোমাদের সবাইকে জানাই ঈদ মোবারক। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ওকে শিক্ষার্থীরা, আস্তে আস্তে আমি একটু সময় নিব, আর আরও স্টুডেন্ট জয়েন হোক। জয়েন হওয়ার পরে বেসিক্যালি মূল ক্লাসের দিকে আমি এগিয়ে যাব। আজকের ক্লাসের কন্টেন্টটা নিয়ে আমি একটু কথাবার্তা বলতে চাই। আমাদের আজকের যে এন্টায়ার ক্লাসটা আছে, আজকের এই এন্টায়ার ক্লাসটার উদ্দেশ্য একটাই, তোমাদের যে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষাটা হবে খুব শীঘ্রই, সে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষাটা আমরা যাতে খুব সুন্দরভাবে দিতে পারি। এবং শুধুমাত্র তাই না, এখানে যে সকল টপিক থেকে প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আজকের ক্লাসে আমরা কথাবার্তা বলবো। তবে শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা ওই যে একজন ফাইনাল পরীক্ষাটা অনেকেই ঈদের আগে শেষ হয়ে গিয়েছে, যাদের এখনো হয় নাই তাদের জন্যই মূলত। সো যেটা বলছিলাম, আজকের ক্লাসে আমরা আসলে কিভাবে পড়ব। প্রথমত আজকে আমরা অধ্যায় ভিত্তিক বা গদ্য পদ্য ভিত্তিক বেশ কিছু সাজেশন দেখব। কোন গদ্য বেশি ইম্পর্টেন্ট, কোন পদ্য বেশি ইম্পর্টেন্ট। নাটক উপন্যাস থেকে প্রশ্ন আসবে, এটা নিয়ে কোনো ইম্পর্টেন্সের কিছু নেই, নাম্বার 1। নাম্বার 2, 200টার মতো এমসিকিউ আছে, আমরা 200টা এমসিকিউ সলভ করতে পারবো না। আমরা হার্ডলি আজকে 50টার মতো এমসিকিউ সলভ করব। বাকি এমসিকিউগুলো স্লাইড আকারে তোমরা কিন্তু আলটিমেটলি পেয়ে যাবা। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এরপরে আমরা বাংলা দ্বিতীয় পত্র নিয়ে কথাবার্তা বলবো, এবং বাংলা দ্বিতীয় পত্রের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, নাটক বলো, কবিতা, নাটক না তো তোমার রচনা বলো, ক্ষুদে গল্প, ইমেইল, এগুলো নিয়ে কিন্তু আমরা আসলে কথাবার্তা বলবো। আজকে একসাথে আমরা দুটো সাবজেক্ট নিয়ে কথা বলবো, বাংলার প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র। তো দেখতেই পাচ্ছ আমি চলে আসছি তোমাদের মাঝে, আজকের ক্লাসটা আমি নিচ্ছি। তো আমার মোটামুটি 10 মিনিট স্কুলে প্রায় অনেক বছর হয়ে গিয়েছে, 4 বছরের উপরে আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে। 4 বছরের বেশ সময় থেকে আমি বেসিক্যালি তোমাদেরকে বাংলা পড়াচ্ছি, এবং আসন্ন যে নভেম্বর মাস আসে, আমি সেই নভেম্বর মাসে যে 5ম বছরে পদার্পণ করব, দোয়া করো যাতে ঠিকঠাক মতো তোমাদেরকে আরও বেশি পড়াতে পারি, আরও বেশি তোমাদের সাথে থাকতে পারি। ওকে, একজন জিজ্ঞাসা করছেন কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। একজন বলছে ভয়েস একটু স্লোলি আসছে, মোস্ট প্রবলি তোমার একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, বিকজ আমাদের এন্ড থেকে আর কোনো সমস্যা নাই। তো স্টুডেন্টস, আর ইউ রেডি? আমরা কেউ শুরু করতে পারি? ওকে ভাইয়া, আপনাদের অনেক মিস করছি, বিআই করছেন, ঠিক আছে।
আমরা মোটামুটি সবাই রেডি, আমরা কিন্তু আমাদের ক্লাসটা শুরু করতে পারি। ওকে, তাহা জয়েন করেছে এইচএসসি 26 ব্যাচের। তাহা, তুমি চাইলে তোমাদের সিনিয়র ব্যাচ সাজেশনটা দেখতে পারো। সো ফার্স্টেই আমরা গদ্য নিয়ে কিছু কথাবার্তা বলবো। এক ক্লাসে এত কিছু কমপ্লিট হয় ভাইয়া? দেখো, আজকের ক্লাস সাজেশন বেসড। আজকে আমি সাজেশন দিব, টপিক বলে দিব। এমসিকিউ 200টা রয়েছে, 200টা আমরা শেষ করতে পারবো না, ম্যাক্সিমাম 50টা করার ট্রাই করব, ঠিক আছে? তাই সাজেশন এবং এগুলো প্র্যাকটিসের মাধ্যমে আমাদের কিন্তু অনেক কাজই হয়ে যাবে। তো আসো আমরা স্টার্ট করে ফেলি। তো গদ্যর ক্ষেত্রে আমাদের মূল যে শর্ট সিলেবাসে রয়েছে, শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত তোমাদের প্রায় 7টা গদ্য রয়েছে, ঠিক আছে? এই 7টা গদ্যের মধ্যে প্রথমটা হচ্ছে অপরিচিতা, এবং অপরিচিত গদ্যটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখো 3 স্টার রয়েছে। এরপরে রয়েছে বিলাসী। যেটাই বলো না কেন, এইচএসসি পরীক্ষা বলো বা যে কোনো পরীক্ষায় বলো না কেন, বর্তমানে আমরা দেখতে পাই বিলাসী থেকে খুব বেশি হচ্ছে প্রশ্ন আসছে। তাই বিলাসী কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাই সবাই বিলাসীটা ভালো করে পড়ে যাবে। এমসিকিউ প্লাস সিকিউ এর জন্য অলরেডি 4 বার কিন্তু 4 স্টার আমরা দিয়ে রেখেছি। মানব কল্যাণ আছে, আমার পথ রয়েছে। এরপরে আরো গুরুত্বপূর্ণ 2টা টপিক হচ্ছে তোমার 52 দিনগুলো আর মাসি পিসি। সো আমি তোমাদের উদ্দেশ্যে বলবো, বিলাসী, 52 দিনগুলো, মাসি পিসি, এই 3টা গদ্য তোমরা অবশ্যই পড়বে। এবং এটার পাশাপাশি আমার পথটা অবশ্যই তোমাদের পড়ে যেতে হবে। তোমরা যদি মোটামুটি এই 4টা যে টপিক বললাম, এই 4টা টপিক পড়ে যাও, আমি আশা করছি পরবর্তীতে কিন্তু অত বেশি সমস্যা হবে না, এবং এটার উপরে বেস করে কিন্তু তোমরা খুব ভালো একটি মার্ক কাজ করতে পারবা। এইচএসসি 25 ব্যাচ ফার্স্ট ইয়ার ফাইনাল সাজেশনের জন্য তোমাদের এই যে গদ্যের মধ্যে আমি তো সাজেশন দিয়েছি, তার উপরে সাজেশনের উপরে যে সাজেশন দিলাম, এটা কেমন লাগলো একটু কাইন্ডলি তোমরা কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে? সো আমি কি বললাম, কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 1 কি? নাম্বার 1 হচ্ছে গিয়ে বিলাসী। নাম্বার 2 হচ্ছে তোমার মাসি পিসি, মাসি পিসি। নাম্বার 3 হচ্ছে 52 দিনগুলো। এন্ড নাম্বার 4 হচ্ছে আমার পথ। এই যে আমি এখানে যে 4টা টপিক বললাম, তোমাদের কিন্তু এই বিষয়গুলো অবশ্যই ভালো করে পড়তে হবে। এই টপিকগুলো ভালো করে যদি পড়ে যাও, সিকিউ এবং এমসিকিউ উভয় জায়গায় কিন্তু তোমরা বেশ খানিকটা কমন পাবে, ঠিক আছে? অ্যান্ড স্টুডেন্টস, তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে, এই ক্লাসটা কিন্তু আসলে অনেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা কাইন্ডলি ক্লাসটা শেয়ার করো, এবং শেয়ার করে কমেন্ট সেকশনটা একটু ভালো করে জানিয়ে দাও যে শেয়ারটা শেষ হয়েছে কিনা, ঠিক আছে? শেয়ার করেছো কিনা, শেয়ার ডান, এটা লিখে দাও। আচ্ছা, আমাদের পেইড স্টুডেন্টরা জিজ্ঞেস করছে লাল সাল উপন্যাসটা কয় পড়াবেন। তোমাদের ঈদের ছুটিটা শেষ হওয়ার পরপরই কিন্তু আমরা লাল সাল উপন্যাসটা আবার বাকি যতটুকু আছে আমরা শেষ করে ফেলবো। ওকে, এবার আসি পদ্য। এর মধ্যে গদ্য কিন্তু শেষ বাচ্চারা, গদ্য কিন্তু আজকের ক্লাসের মতো শেষ। এই তো লামিয়া তাসলিম, বিলাসী, মাসি পিসি, 52 দিনগুলো লিখে ফেলছে। ভেরি গুড লামিয়া, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা স্টুডেন্টস, গদ্য নিয়ে কিন্তু ঝামেলা শেষ। দেখো বেশিক্ষণ সময় কিন্তু লাগলো না, ম্যাক্সিমাম 5 মিনিট লাগলো। এবার আমরা কথা বলবো পদ্য নিয়ে। সবাইকে পদ্যের জন্য তৈরি বাচ্চারা? পদ্যের জন্য তৈরি সবাই? পদ্য নিয়ে কথাবার্তা বলবো। ওকে, দেখি। আচ্ছা, উম্মেনুর বলছে জোস। ইয়াস, জোস, আলহামদুলিল্লাহ। রিফাতের ব্যাড লাক, ওর পরীক্ষাটাই শেষ হয়ে গেছে। আচ্ছা দেখি, আমাদের বাংলা প্রশ্ন অনেক হার্ড হয়েছিল শিরে। আচ্ছা, প্যারা নাই, ইনশাল্লাহ ভালো পরীক্ষা দিবা তোমার হচ্ছে গিয়ে পরবর্তী এক্সামগুলোতে। তাহলে আসো আমরা এখন পদ্য নিয়ে কথাবার্তা বলা শুরু করি। পদ্য এখানে অনেকগুলোই রয়েছে, 60টার মতো পদ্য রয়েছে। এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা পদ্য আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ। 1 সোনার তরী, 2 হচ্ছে বিদ্রোহী। বাচ্চারা সবসময় একটা বিষয় তোমরা হচ্ছে মনে রাখবা, তোমাদের পাঠ্য বইতে 2 জন ব্যক্তির কবিতা থাকে, প্রত্যেক বছরই থাকে, সব সময় থাকে। এসএসসি এইচএসসি সহ সকল সময় হলো গিয়ে আমরা দেখেছি কাজী নজরুল এবং রবীন্দ্রনাথ, ঠিক আছে?
এই দুই বান্দার যতগুলো কবিতা রয়েছে সবগুলো কবিতাই অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। একজন বলছো 24 ব্যাচে সাজেশন ক্লাসটা কবে হবে? 24 ব্যাচে সাজেশন ক্লাস হবে আগামী 27 তারিখ, এবং 24 ব্যাচ তোমরা কিন্তু কিছুটা গ্লিম্পস এখান থেকেও পেতে পারো, কারণ এটা কিন্তু সম্পূর্ণ শর্ট সিলেবাসের উপর বেস করে তৈরি করা হয়েছে, ঠিক আছে। সো আলটিমেটলি হুমায়রা কবির অনেক বড় করে ভাইয়া ডাক দিচ্ছে, কি অবস্থা হুমায়রা বলতে পারো? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফারহান বলতেছে আমাদের জন্য বাংলা ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো এই কাজী নজরুল এবং রবীন্দ্রনাথ এই দুইটা মানুষের যে তোমার বেসিক কবিতাগুলো রয়েছে, কবিতাগুলো কিন্তু অবশ্যই আমাদের ভালো করে পড়তে হবে, এবং এরই ধারাবাহিকতায় তোমার দুইটা কবিতা সোনার তরী এবং বিদ্রোহী অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং এর পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ কবিতা রয়েছে, সেটা হচ্ছে আমার 18 বছর বয়স। তো আমার এখানে 7টা কবিতা রয়েছে, 7টা কবিতার মধ্যে আমি যে বিষয়টা হলো কি দেখতে পাচ্ছি, এখানে আমার 3টা কবিতা আমি আইডেন্টিফাই করে দিয়েছি, ঠিক আছে। আমি যে এই 3টা কবিতা আইডেন্টিফাই করে দিলাম, সোনার তরী, বিদ্রোহ, 18 বছর বয়স, আই বিলিভ এখান থেকেই তোমরা অবশ্যই কি পাবে, তোমরা অবশ্যই এরকম একটা জায়গা থেকে পরীক্ষায় সিকিউ এবং এমসিকিউ উভয় কমন পাবে, ঠিক আছে। তার মানে আমি গল্প দিয়েছি 4টা, কোন কোন 4টা গল্প দিয়েছি? বিলাসী, মাসি পিসি, বা অন্যর দিনগুলো, আমার পথ। কবিতা দিলাম হলো কি 3টা, সেটা কি কি? একটা হচ্ছে সোনার তরী, বিদ্রোহী, 18 বছর বয়স, ঠিক আছে। তাই এরকম একটা জায়গা থেকে আমাদের কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, শুভ্র বলতেছে আমাদের আমার পথ পড়ানো হয়নি, আমার পথ তোমাদের সামনের দিনগুলোতে পড়ানো হবে। একটা বিষয় তোমাদের উদ্দেশ্যে বলি বাচ্চারা, দেখো তোমরা কিন্তু ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিবা, ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষায় একটা পার্টিকুলার বিষয় আছে, সকল টপিকে কিন্তু এখনো তোমাদের মানে ফার্স্ট ইয়ার ফাইনালে আসবে না। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া আপনি যে বলতেছেন ফার্স্ট ইয়ার ফাইনালে সকল টপিক আসবে না, তাহলে এই সাজেশনটা কিসের উপরে বেস করে দিচ্ছেন? এই সাজেশনটা আমি পূর্ণাঙ্গ শর্ট সিলেবাসের উপরে বেস করে দিচ্ছি, যাতে করে সাপোজ একজন স্টুডেন্টের প্রতিদান পড়া হয়েছে, বিদ্রোহী পড়া হয়েছে, ফেব্রুয়ারি 1969 পড়া হয়েছে, আরেকজনের তাহারই পরিমাণে পড়া হয়েছে, সোনার তরী পড়া হয়েছে, বিদ্রোহী পড়া হয়েছে। আমি যদি যে কোনো একটা কলেজ স্পেসিফিক সাজেশন দিতাম, তাহলে সবার জন্য আজকের এই লাইফটা কোনো মর্মার্থ বা মাহাত্ম্য বজায় রাখতো না। তাই এরকম একটা জায়গা থেকে আমি কি করেছি, সম্পূর্ণ শর্ট সিলেবাসের উপরে সাজেশনটা নিয়ে এসেছি, বুঝতে পারছো? মিম বলতেছে ভাই সিরাজউদ্দৌলার একটা ক্লাস নেন, সিরাজউদ্দৌলার ক্লাস আমাদের পেইড ব্যাচে নেওয়া হয়েছে, সো একদমই চিন্তা করো না, ওকে। সো হোপফুলি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। আশা করছি এটা করে তোমাদের অনেকখানি হয়ে যাবে। অ্যান্ড এবারে আমরা বেশ কিছু এমসিকিউ সলভ করব, এবং এমসিকিউ সলভের আগে তোমাদের উদ্দেশ্য কয়েকটা কথা বলি। নাম্বার 1, 200টার মতো এমসিকিউ আছে, 200টা এমসিকিউ আজকের ক্লাসে সলভ করা পসিবল না, ঠিক আছে। তাই 200টার বদলে আমরা যতটুকু পারি গুরুত্বপূর্ণ 50টা এমসিকিউ সলভ করব, এরপরে বাংলা দ্বিতীয় পত্রের সাজেশনটা দিয়ে দিব। অ্যান্ড ইয়েস, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে তোমাদের জন্য এই এমসিকিউগুলো দেখবা সবই বিগত বছরের প্রশ্ন থেকে বাছাই করা কেন? যাতে করে ইম্পর্টেন্টগুলো বুঝতে পারো। অ্যান্ড টু বি ভেরি ফ্র্যাঙ্ক, এই যে ইম্পর্টেন্সগুলো আমি দিয়ে দিচ্ছি, এই ইম্পর্টেন্সের কারণে এই বাছাই করা যে বোর্ড প্রশ্ন, সেখান থেকে হুবহু তোমরা কিন্তু কমন পেতে পারো। কমন পাওয়ার একটা হুবহু সম্ভাবনা রয়েছে, তার কারণ ইয়ার ফাইনাল এক্সামগুলোতে বেশিরভাগ সময় কলেজ কর্তৃপক্ষ বিগত বছরের প্রশ্ন থেকে হুবহু তুলে দেয়। তাই আমরা কি করব, আমরা কিন্তু এরকম একটা জায়গা থেকে অবশ্যই হুবহু যেই টপিকগুলো রয়েছে এগুলো আমরা আজকে সলভ করব। ডান। একজন বলছো যে ভাইয়া 24 ব্যাচের ক্লাস নেন, 24 ব্যাচের ফাইনাল রিভিশন লাইভ ক্লাস হবে কি 27 জুন, এরপরে হচ্ছে কি বাংলা প্রথম পত্রের উপরে বাংলা দ্বিতীয় পত্রের ফাইনাল রিভিশন লাইভ ক্লাস হবে কি 30 জুন। এবং তার আগে তোমাদের জন্য আমি আর তোমাদের ফারহান সাকিব ভাই একটা ছোট প্ল্যান করছি, দেখি প্ল্যানটা কতখানি আমরা সাকসেসফুল করতে পারি। যদি হয় আগামী শনিবার থেকে তোমাদের জন্য কিন্তু একটা রিভিশন উইক আমরা আনতে যাচ্ছি। যদি সব কিছু ঠিকঠাক থাকে আগামী শনিবার থেকে 24 ব্যাচ পুরো বাংলা নিয়ে একটা রিভিশন উইক কিন্তু আমি আর তোমাদের ফারহান ভাই নিয়ে আসবো। আচ্ছা দেখি,
সে নিজের চারদিকে সকলের চেয়ে অধিক রজনীগন্ধার শুভ্র মঞ্জুরির মতো সরল বৃন্তটির উপরে দাঁড়াইয়া রয়েছে। রজনীগন্ধার শুভ্র মঞ্জুরি, আমরা সব রজনীগন্ধার স্টিক দেখি না, সেই রজনীগন্ধা স্টিকের কথা বলতেছে। শুভ্র মঞ্জুরির মতো সরল বৃন্ত মানে রজনীগন্ধার যে সরল তোমার যে পাতাটি রয়েছে, যে তোমার পত্রফলকটি রয়েছে, সেই পত্রফলকের কথা বলা হচ্ছে। যে গাছে ফুটিয়ে আছে সেই গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে। কে? তার মানে এই যে পুরো যে এই উদ্দীপকটা রয়েছে, উদ্দীপকের ব্যাখ্যা হলো একজন মানুষ অনেক বেশি বাধা বিপত্তি অতিক্রম করে সামনের দিকে এগিয়ে গিয়েছে, সাকসেসফুল হয়েছে। অপশন বিলাসী, আহ্লাদী, জমিলা, কল্যাণী, চারটা ক্যারেক্টারই কিন্তু তোমার পঠিত বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত। বিলাসী, বিলাসী গল্পে আমরা কি দেখি? বিলাসী শেষ পরিণতি কি? মৃত্যু। সে তার ভালোবেসে তার যে স্বামী ছিল তাকে বিয়ে করে, কিন্তু পরবর্তীতে তার স্বামী হচ্ছে গৃহছাড়া হয়, কারণ স্বামী হচ্ছে নিচু বর্ণের এক মেয়েকে বিয়ে করেছে বলে। এবং তার পরবর্তী সময়তে বিলাসীর স্বামী সাপুরে হয়ে যায়, এবং সাপুরে হওয়ার কারণে একদিন সাপ ধরতে যেয়ে সাপের কামড়ে সে মৃত্যুবরণ করেন। স্বামীর এই পরিণতি মেনে নিতে না পেরে বিলাসী কি করে? বিলাসী তোমার আত্মহত্যা করেন। তাই এরকম একটা জায়গা থেকে বিলাসী বেসিক্যালি এখানে হবে না। এরপর দিকে আহ্লাদী, আহ্লাদী তো আরোই হবে না, কারণ আহ্লাদীর নানান রকম বাধা বিপত্তি আছে এবং যোগু তো পারলে আহ্লাদীকে মেরিয়ে ফেলে, আহ্লাদী বাদ। জমিলা, জমিলা হচ্ছে আমাদের লাল সালু উপন্যাসের প্রতিবাদী ক্যারেক্টার। বাট এই যে জমিলা যে রয়েছে, এই মিস্টার জমিলা কিন্তু প্রতিবাদটা সাকসেসফুল করতে পারে না। তার মানে রইল বাকিকে কল্যাণী। কল্যাণী কি করছে? নিজের চারদিকে সকলের চেয়ে অধিক রজনীগন্ধা শুভ্র মঞ্জুরির মতো দাঁড়াইয়া রয়েছে। তার মানে সে প্রতিবন্ধকতা পেরিয়ে সামনের দিকে এগিয়ে গিয়েছে। ঠিক আছে, তাই এরকম একটা জায়গা থেকে সঠিক অ্যান্সার হবে কল্যাণী। তোমরা অনেকেই অ্যান্সার ডি বলেছো, সবার অ্যান্সার কিন্তু ঠিক হয়েছে। ওকে, ডান। আচ্ছা, ফারহান আতিক বলছে ভাই আপনাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাই, কোনো কুপন আছে কিনা? ফারহান আতিক আমাকে ইনবক্সে নক দিও, আমি তোমার সাথে কথা বলবে ব্যাপারে। ঠিক আছে, থ্যাংক ইউ। 11 তারিখে ফাইনাল বলছো অনেকেই, তো স্মিতা তোমাদের কিন্তু আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আসো আগাই সামনের দিকে। অপরিচিতা গল্পের শীর্ষ মুহূর্ত বা গ্রন্থি বন্ধন কোনটা? মানে ক্লাইম্যাক্সের যে সূচনা, ক্লাইম্যাক্সের সূচনা কখন ছিল? অ্যান্সার দাও। শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানে অসম্মতির ক্ষণ, ট্রেনে কল্যাণীর সাক্ষাৎ লাভ মুহূর্ত, সেক্রা কর্তৃক ঘরনা পরীক্ষার মুহূর্ত, নাকি গায়ে হলুদের মুহূর্ত? অপরিচিতা গল্পের ক্লাইম্যাক্সের স্টার্টিং হয়েছে কখন? অ্যান্সার দাও। ফারহান আতিক কাইন্ডলি আমাকে ইনবক্সে নক দাও, আমি তোমার সাথে কথা বলবো। জয়া বলছো কেমন আছি? আলহামদুলিল্লাহ জয়া, খুব ভালো আছি। তোমার কি অবস্থা? ঠিক আছে বাচ্চারা, এটার অ্যান্সার দাও। 26 ব্যাচে আমাদের ক্লাসটা দেখতে পারো, কোনো সমস্যা নেই। বাচ্চারা 2 এর অ্যান্সার দাও। অ্যান্সার 2। আচ্ছা, ইউটিউবের স্টুডেন্টরা অনেক ফার্স্ট দেখতে পাচ্ছি। নয়ন বলছে ইউটিউব থেকে 2 এর এ, তারপর নাহিদা বলতেছে 2 এর এ, লাকি বলতেছে 2 এর বি, এদিক থেকে দেখতে পাচ্ছি ইথিকা বলতেছে 2 এর এ, মাইমুনা বলতেছে 2 এর এ। তোমরা যখন অ্যান্সার দিবা এভাবে দিবা, সাপোজ 2 এর অ্যান্সার ডি, এভাবে দিবা 2D, 1 এর অ্যান্সার সি, লিখবা 1C। ঠিক আছে, এভাবে দিবা। আচ্ছা ওকে, সো লেকচার স্লাইড কোথায় হবে? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো তোমাদের কমেন্ট সেকশনে কিন্তু একটা কমেন্ট পিন করে দেওয়া আছে, যেখানে তোমরা একটা লিঙ্ক পাবা। ওই লিঙ্কটা যদি তোমরা ফিল আপ করো তাহলে কিন্তু আলটিমেটলি আজকের ক্লাসের লেকচার স্লাইড এবং লেকচার শিট দুটোই কিন্তু পেয়ে যাবা। ঠিক আছে, তাই তোমাদেরকে আমি অনুরোধ করবো কমেন্টে যে লিঙ্কটা দেওয়া আছে প্লিজ প্রেস দ্য লিঙ্ক, এবং লিঙ্কে প্রেস করে নির্দিষ্ট জায়গায় চলে যাও। ঠিক আছে, তো এটা বেসিক্যালি গ্রন্থি বন্ধন যখন বলা হচ্ছে শম্ভুনাথ সেনের কন্যা সম্পাদনা অসম্মতির ক্ষণ, মানে শম্ভুনাথ, মিস্টার শম্ভুনাথ এই যে মানুষটা রয়েছেন, এই মানুষটা কিন্তু নিজের জায়গা থেকে কি করে একটা কাজ, কন্যাকে আর বিয়ে দেয় না, কারণ তার কাছে অনেক বেশি অপমানিত বোধ হয়েছে, তাই কন্যাকে আর বিয়েই দেন না। আসি 3 নাম্বার, যে গাছে সে ফুটিয়া আছে সেই গাছকে একবার অতিক্রম করিয়া উঠিয়াছে। এই বর্ণনায় কল্যাণীর কোন বিশেষ দিকের কথা বলা হচ্ছে? সাজসজ্জা, মার্জিত সুরুচি, সৌন্দর্য, নাকি উদাসীনতা? একটু বুঝতে হবে। অর্পা দেবনাথ বলছো কেমন আছে? আলহামদুলিল্লাহ অর্পা, অনেক ভালো আছি। দেখো
যে গাছে সে ফুটি আছে সেই গাছে একবার অতিক্রম করে উঠেছে, মানে যে গাছে একটি ফুল ফুটেছে সেই গাছকে সে অতিক্রম করে গিয়েছে, মানে ফুল তার নিজস্ব যে স্বকীয়তা স্বমহিমা সে স্বমহিমা আসলে অর্জন করতে সক্ষম হয়েছে, এটাই মূলত এখানে বলা হচ্ছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, একজন বলছে ভাইয়া ফিল আপ করতে পাচ্ছি না। তোমার যে ফর্মটা দেখো আমাদের যে কমেন্ট সেকশনে ফর্ম লিঙ্কটা রয়েছে, ওখান থেকে তোমরা কিন্তু আলটিমেটলি ফর্মটা পেয়ে যাবা। ফর্মটা ফিল আপ করলে স্লাইড অ্যান্ড পিডিএফটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো যেটা বললাম যে গাছে সে ফুটে আছে, অ্যান্সার কি হবে? অবভিয়াসলি মার্জিত সুরুচি। আমাদের অপরিচিত গল্পের যে মিস্টার কল্যাণী রয়েছেন, কল্যাণীর কিন্তু সুরুচি রয়েছে, সে কিন্তু অনেক বেশি সুরুচি সম্পন্ন একজন নারী ছিলেন এবং সেটি খুবই মার্জিত। তাই এরকম একটা জায়গা থেকে আমরা কি বলতে পারবো? কল্যাণীর মার্জিত সুরুচি অনেক বেশি হচ্ছে তাকে সহায়তা করেছে সামনের দিকে এগিয়ে যাবার জন্য। আগাই, অপরিচিত গল্পে গল্প বলা পটুকে। অপরিচিত গল্প থেকে এটা লাস্ট একটা এমসিকিউ, এরপরে আমরা অন্য কোনো গল্পের দিকে চলে যাব। অ্যান্সার দাও। অপরিচিত গল্পের গল্প বলায় পটুকে। অপরিচিত গল্পে গল্প বলায় পটুকে। আচ্ছা, আসসালামু আলাইকুম বলছে জয়া তালুকদার। জয়া বলতেছে যে সবাই ঠিকমতো ক্লাস করে হলে অ্যাডমিশনে গিয়ে বুঝবা। জয়া আমাদের অ্যাডমিশন ব্যাচের খুবই সিরিয়াস একজন স্টুডেন্ট ছিল এবং জয়ার যে অ্যাডমিশন এক্সপিরিয়েন্স, ওর এক্সপিরিয়েন্সটা মোটামুটি সামনে থেকে দেখেছি। অ্যান্ড আলটিমেটলি ও যে তোমাদেরকে এই মুহূর্তে সাজেশন দিল এখন ভালো করে ক্লাস করলে অ্যাডমিশনে গিয়ে বুঝবা, খুবই একটা গুরুত্বপূর্ণ সাজেশন। তার কারণ এই পড়াগুলো এখন আগায় না রাখলে লাস্ট মোমেন্টে কি একদম সবার কুপকাত হয়ে যেতে হবে। ঠিক আছে, সো এই মানুষজন বলেন অপরিচিত গল্পে গল্প বলায় পত্রকে। অনুপম, মামা, বিনোদা, হরিশ। ওরে বাবা, হরিশ। সাদিয়া বলতেছে হরিশ। ঠিক আছে, সালমান বলতেছে অন্য সাবজেক্টগুলি সাজেশন দিবেন না? অবভিয়াসলি অন্যগুলোরও দিব, কোনো সমস্যা নাই। ইলমা মির জিদনে বলতেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ইলমা, কি অবস্থা, কেমন আছো? ওকে ভাইয়া, এই যে মিরাজ, এই যে 26 ব্যাচের উম্মেনুর বলতেছে 4D। ঠিক আছে, দ্য অ্যান্সার ইজ, হ্যাঁ আই থিঙ্ক মোটামুটি সবাই পেয়ে গেছি 4D। এটা নিয়ে কোনো মানে টাইম আর আমি ওয়েস্ট করবো না। তো এখানে বেশ কিছু তোমার প্রশ্ন আছে অপরিচিত নিয়ে, আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। আমরা এবার ঠিক আছে বিলাসী নিয়ে কথাবার্তা বলা শুরু করি। আমি আগেই বলেছি সব এমসিকিউ তো করা পসিবল না, যতখানি পসিবল ততখানি হচ্ছে গিয়ে আমরা করব। যারা যারা আজকের ক্লাসের স্লাইড এবং পিডিএফ লিঙ্কটা পেতে চাও তাদের জন্য খুব সুন্দর একটি অফার আছে। আমাদের যে আজকের ক্লাসটা আছে, আজকের ক্লাসের কমেন্ট সেকশনে কিন্তু একটা লিঙ্ক পিন করা আছে, সেখানে গেলেই ওটা ফিল আপ করলেই আজকের ক্লাস স্লাইড এবং যে তোমার পিডিএফটা আছে পিডিএফটা তোমরা পেয়ে যাবা। ওকে, সো আসি আমরা স্টার্ট করি। গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনই সুনাম। সুনাম কথাটা কোন অর্থে ব্যবহার করা হয়েছে? মানে সুনাম কি সুনাম অর্থে ব্যবহার করা হয়েছে, অপমান অর্থে ব্যবহার করা হয়েছে, নাকি তোমার কুখ্যাতি বা দুর্নাম অর্থে ব্যবহার করা হয়েছে? এটা একটু কাইন্ডলি জানাবা। আচ্ছা, এসকে সাগর বলতেছে ভাইয়া দ্বিতীয় পর্যায়ের ক্লাস আজকেই হবে। এসকে সাগর কোনো চিন্তা করো না, দ্বিতীয় পর্যায়ের যে ক্লাসটা সেটা কিন্তু আমাদের আজকেই অনুষ্ঠিত হবে। ঠিক আছে, ওকে ডান। আসো আগাই আমরা সামনের দিকে। সো আমরা যদি হচ্ছে গিয়ে বলি এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে কি তোমার দুর্নাম। গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনই সুনাম, মানে মৃত্যুঞ্জয় যখন হলো বিলাসীকে বিয়ে করে তার পরবর্তী সময় আসলে অনেকে মৃত্যুঞ্জয়কে আর পছন্দ করছিল না। তাই এরকম একটা জায়গা থেকে মৃত্যুঞ্জয়ের যদি দুর্নাম ছড়িয়ে যায় চারদিকে, সেই দুর্নামের বিষয়টা মূলত এখানে বলা হচ্ছে। আশা করছি বুঝতে পেরেছো। ওকে ডান, আগাই সামনের দিকে। এবার এই বস্তুটি, যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তার পরিচয় যদিও সেদিন পাই নাই, কিন্তু আরও একদিন পাইয়াছিলাম। এখানে বস্তুটি বলতে বিলাসী গল্পে কি বোঝানো হয়েছে? মানবতা, প্রেম, লৌকিকতা, নাকি সম্পদের লোভ? অ্যান্সার বলো। ওকে ঠিক আছে, মানবতা, প্রেম, লৌকিকতা, নাকি সম্পদের লোভ? সবাই একটু 18 নম্বর কোশ্চেনের অ্যান্সার বলো। আমরা মোটামুটি সকল গল্প কবিতা থেকে পাঁচটা করে এমসিকিউ সলভ আউট করব। ঠিক আছে, ওকে সবাই একটু অ্যান্সার বলো।
সম্পদের লোভ বলছো, ওকে সম্পদের লোভ বলছো আমাদের আবু নাইম নাসরুদ্দিন। ফাহিমা বলতেছো 18 বি, নাদিয়া বলতেছো 18 বি, তাইজুল বলছো 18 বি, তামান্না ফ্রম ইউটিউব বলছো 18 বি। আচ্ছা নাজিবা নাওয়ার বলতেছো 18 এ। ওকে দেখি, দ্য অ্যান্সার ইজ প্রেম। দেখো, যে বস্তুটি অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদিও সেদিন পাইনি, কিন্তু একদিন পাইয়াছিলাম। যেই বস্তুটি, এখানে এই বস্তুটি বলতে প্রেম বোঝাচ্ছে। তার কারণ কি? আমরা বিলাসী গল্পে দেখতে পাই বিলাসী মৃত্যুর মুখে, বিলাসী না সরি মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয় মৃত্যুর মুখে ছিল। ঠিক এমন একটা সময় মৃত্যুঞ্জয় কেউ দেখতে আসে না, তার যে জ্ঞাতি খুড়া, সে খুড়াও তাকে দেখতে আসে না। বাট একটা মেয়ে যার নাম বিলাসী, যে হচ্ছে সাপুরের মেয়ে, সে মৃত্যুঞ্জয়কে সেবা শুশ্রূষা করতে থাকে এবং একটা নির্দিষ্ট সময়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্কের সৃষ্টি হয়। এবং দেখা যায় যে বিলাসী মৃত্যুঞ্জয়কে এতটাই হচ্ছে ভালোবেসে ফেলে এবং তার জন্য যে সে সেবা শুশ্রূষা করতে থাকে, এতে আমাদের মৃত্যুঞ্জয় মুগ্ধ হয়ে যায়, মৃত্যুঞ্জয় বিলাসীর প্রেমে পড়ে যায়। এবং দিন শেষে বিলাসীর যে তোমার সেবা করা, সেটার কারণে মৃত্যুঞ্জয় যে প্রায় মারাই গিয়েছিল, সে আসলে জীবিত, সে সুস্থ হয়ে ওঠে এবং আবার সাধারণ যে জীবন, সে সাধারণ জীবনে সে ফেরত আসে। তাই এখানে বলছে যে বস্তুটি অসাধ্য সাধন করেছিল, মানে মৃত্যুঞ্জয়কে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল, সেই বস্তুটির কি এখানে প্রেম। আশা করি তোমরা সবাই ঠিকঠাক মতো বুঝতে পেরেছো। ওকে ডান, মোটামুটি এতটুকুই। আগাই পরের প্রশ্নে, অ্যান্সার দাও। ওকে সবাইটা অ্যান্সার দাও। আমাদের কমেন্ট সেকশনে কিন্তু একটা কমেন্ট পিন করে দেওয়া আছে, তোমরা কাইন্ডলি এই যে তোমার কমেন্টটা রয়েছে ওই কমেন্টে গিয়ে ফিল আপ করলেই আমাদের আজকের ক্লাস স্লাইড এবং পিডিএফ পেয়ে যাবে। এবং ইয়েস, আজকের ক্লাসটা সবার জন্য হচ্ছে কি তোমার উন্মুক্ত। ইলমা বলতেছো অনেকদিন পর আমার ক্লাস করতেছে, থ্যাংক ইউ ইলমা। ওকে আগাই। 82 গল্পে কাকে গালিগালাজ করে দেশ উদ্ধারের কথা বলা হয়েছে? 19 নাম্বার প্রশ্ন এসেছিল কুমিল্লা বোর্ড 2022। আমার কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীরা কোথায়, যাদেরকে প্রত্যেকবারই প্রশ্ন করে অনেক কষ্ট দেওয়া হয়? এই কুমিল্লাবাসী আসো? সুবর্ণা বলছে 19-এর সি। আচ্ছা ইব্রাহিম বলতেছে বি, নাহিদা বলতেছে 19-এর সি, সালসাবিল সালসাবিল বলতেছে 19-এর সি। আচ্ছা দ্য অ্যান্সার ইজ ইংরেজকে। হ্যাঁ, বিলাসী গল্পে কাকে গালিগালাজকে দেশ উদ্ধার করা হয়? ইংরেজকে। কারণ বিলাসী যে পটভূমিতে রচনা করা হয়েছে তখন আসলে ইংরেজ শাসনামল চলছিল। খুবই সিম্পল এটা। আগাই। মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস? কেউ কি বলতে পারবা কোন ক্লাস বলতে কি বুঝায়? এনিওয়ান অফ ইউ? কেউ কি বলতে পারবা কোন ক্লাস বলতে আসলে কি বুঝাচ্ছে? ওকে, বিশেষ সি বলতেছো হুমায়ুন কবির ফ্রম কুমিল্লা। আহারে ঠিক আছে। আচ্ছা এই স্টুডেন্ট তোমরা কিন্তু শেয়ার করতেছো না, মাত্র 9টা শেয়ার আছে। একটু কাইন্ডলি ক্লাসে শেয়ার করে দাও। ক্লাসে শেয়ার করলে কিন্তু আসলে অনেকেরই উপকার হবে, ঠিক আছে? এই জন্যই বলছি ক্লাসটা একটু শেয়ার করে দাও। ওকে এখন মোটামুটি শেয়ার হচ্ছে, দেখতে পাচ্ছি প্রায় 62টার মতো শেয়ার হয়েছে। ঠিক আছে, তোমরা কিন্তু সবাই ক্লাসে শেয়ার করতে থাকো। ঠিক আছে ডান। আগাই। ফার্স্ট ক্লাস মানে 10, সেকেন্ড ক্লাস মানে 9, থার্ড ক্লাস মানে 8। ওকে এবার একটু আমাকে বলো তো দেখি, আমাদের মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? মৃত্যুঞ্জয় এই মানুষটা কোন ক্লাসে পড়তো বলো তো দেখি বাচ্চারা? ওকে সেকেন্ড ক্লাস বলছো নাকি? দা বেসিক্যালি অ্যান্সার ইজ থার্ড ক্লাস। তার মানে মৃত্যুঞ্জয় ক্লাস 8-এ পড়তো।
মৃত্যুঞ্জয় কিসে পড়তো বাচ্চারা? মৃত্যুঞ্জয় তোমার ক্লাস 8-এ পড়তো। আমার এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। গেল, এরপরে দেখি উপরের আদালতের হুকুম বলতে কার নির্দেশ বোঝানো হয়েছে? উপরের আদালতের হুকুম, উপরের আদালতের হুকুম বলতে কার নির্দেশ বোঝানো হচ্ছে? বাচ্চারা একটু বলো, উপরের আদালতের হুকুম বলতে কার নির্দেশ বোঝানো হচ্ছে? স্টুডেন্টস একটু তোমরা বলো তো কাইন্ডলি, উপরের আদালতের হুকুম বলতে কার নির্দেশ বোঝানো হচ্ছে? আচ্ছা স্টুডেন্ট, 7:41 বাজে, তোমরা এই প্রশ্নটার অ্যান্সার দাও। তোমাদের উদ্দেশ্যে ঠিক রাত 8টার সময় আমি একটা অ্যানাউন্সমেন্ট দিব, রাত 8টা, ঠিক আছে? ঠিক যখন তোমাদের 8টা বাজবে এইচএসসি 25 ব্যাচের জন্য, তখন তোমাদের জন্য একটা স্পেশাল সাজেশন না অ্যানাউন্সমেন্ট দিব এইচএসসি 25। যখনই ঠিক রাত 8টা বাজবে, তোমরা একটু কমেন্টে আমাকে বলেছে ভাই রাত 8টা বাজছে, কি জানি বলতে চাইছিলেন বলেন, তখন আমি বলবো ঠিক রাত 8টায়। আমরা কি 20 মিনিট পড়ি? ঠিক আছে, 8টার সময় তোমাদের জন্য একটা ছোট্ট সাজেশন রয়েছে। ওকে, রাত জাগা রাজকুমার, বাহ সুন্দর প্রোফাইল নেম। ঠিক আছে, দেখি অ্যান্সার কি। উপরের আদালতে হুকুম বলতে কার নির্দেশ বোঝানো হয়েছে? অবভিয়াসলি এটার অ্যান্সার হচ্ছে তোমার স্রষ্টা। সো রাত 8টার সময় মনে করে যে ভাইয়া 8টা বাজে, কি জানি বলতে চাইছিলেন। ঠিক আছে, গেল, মোটামুটি এটাও গেল। আমরা এটা এই কোশ্চেনটা শেষ করে আমরা পরবর্তী গদ্যতে যাব। বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি। বিলাসী এই কথা কেন বলেছিল? শিয়াল করে খেয়ে যাবে, রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না, মৃত্যুঞ্জয় মরে যাবে। এই স্টোরিটা কখন হয়েছে? এই স্টোরিটা তখন হয়েছে যখন মানুষজন, গ্রামের মানুষজন মৃত্যুঞ্জয়ের বাড়িতে আসে মৃত্যুঞ্জয়কে মারার জন্য, এবং তার ওয়াইফ যে বিলাসী রয়েছে বিলাসীকে মারার জন্য, কারণ তারা উঁচু গোত্র নিচু গোত্রের মেয়েকে বিয়ে করছে। ঠিক আছে, তাই এটা আমাদের মাথায় রাখতে হবে। এবার আমাকে 22-এর অ্যান্সারটা বলো। রাত 8টা, রাত 8টার সময় আছে স্পেশাল অ্যানাউন্সমেন্ট, স্টুডেন্টস মিস করো না, বাট মনে করাই দিও আমাকে, এটা একটা কথা। ঠিক আছে, 24 ব্যাচ সাজেশন, 24 ব্যাচ তোমাদের সাজেশন অবশ্যই আছে। 27 তারিখে ক্লাসটা অনুষ্ঠিত হবে। আমি আর তোমাদের ফান সাকিব ভাইয়া ক্লাসটা নিব, নাম্বার 1। নাম্বার 2, আজকের ক্লাসে তোমাদেরকে অনেকখানি হেল্প আউট করবে। ঠিক আছে, ওকে, রাত 8টা কিন্তু দেখতে পাচ্ছি অনেকেই তোমার হচ্ছে গিয়ে ক্লাসটা শেয়ার করেছে। আমি আরও শেয়ার চাই, অ্যাটলিস্ট 150 শেয়ার চাই আজকে। অলরেডি 66টা শেয়ার হয়ে গিয়েছে। সবাই কাইন্ডলি শেয়ার করো ক্লাসটা, 150টা শেয়ার আজকে আমি চাই। ওকে, ঠিক আছে, দেখতে পাচ্ছি অনেকে বলছে 22-এর এ, দ্য অ্যান্সার ইজ, হ্যাঁ শিয়াল করে খেয়ে যাবে, মানে লোকেরা তো হচ্ছে বিলাসীকে মারছে। বিলাসী রুটি বানাইছিল আমাদের মৃত্যুঞ্জয়ের জন্য, তো সে মৃত্যুঞ্জয়কে রুটিগুলা দিতে পারছে না, রুটিগুলা বাইরে পড়ে আছে। তো আর মৃত্যুঞ্জয়ের বাড়িটা ছিল ঘন জঙ্গলের মধ্যে, তাই এরকম একটা জায়গা থেকে আমাদের যে মৃত্যুঞ্জয়ের বিলাসী রয়েছে, বিলাসী বলছে যে আমাকে একটু যেতে দাও, খাবারটা দিয়ে আসি, তাহলে শিয়াল করে খেয়ে ফেলবে খাবারগুলো, নাম্বার 1। নাম্বার 2, রোগা মানুষ মানে মৃত্যুঞ্জয় সমস্ত রাত খেতে পারবে না, এটা তোমার সমস্যা হবে। ঠিক আছে, এটাই বেসিক্যালি এখানে বলা হচ্ছে। ডান, এরপর হলো গিয়ে দেখি আমাদের এই 3 নাম্বার কোশ্চেনটা অ্যান্সার সঠিক না। গেল 1 ও 2 গেল, মোটামুটি এতটুকু শেষ আমাদের। আচ্ছা, এখানে একটা উদ্দীপক রয়েছে, আসলে উদ্দীপকটা আমরা একটু সলভ করি। ব্রাহ্মণের শিক্ষিত ছেলে সমীর ভালোবেসে বিয়ে করে গ্রামের জেলে সম্প্রদায়ের শিক্ষিত মেয়ে নীলিমাকে। রাশভারী বাবা উপেন্দ্রনাথ ঠাকুর তাতে রাজি না হয়ে সমীরকে সম্পত্তি থেকে বঞ্চিত করে। সমীর ও নীলিমা আত্মনির্ভরশীল হয়ে এখন সুখে আছে। উদ্দীপকের সমীর চরিত্রের সাথে গল্পের কোন চরিত্র সাদৃশ্য রয়েছে? ন্যাড়া, খুড়া, ছোটবাবু, মৃত্যুঞ্জয়। অ্যান্সার বলো। হ্যাঁ যায়, কাজকে জানি বলতেছিলাম আমি, তোমার কমেন্ট যায়। ওকে, অ্যান্সার বলো কাইন্ডলি এটার অ্যান্সার বলো।
ওকে, ডান। অনেকেই বলতে 77 সি, অবভিয়াসলি মৃত্যুঞ্জয় বিলাসীকে বিয়ে করেছিল সকল ধর্মীয় বিষয় বা ওদের যে অন্যান্য বিষয় রয়েছে সেগুলো উপেক্ষা করে, আর মৃত্যুঞ্জয় কিন্তু ব্রাহ্মণ ছিল, তাই এক্ষেত্রে মৃত্যুঞ্জয়ের সমীর সাদৃশ্যপূর্ণ গেল। আমরা আগাই সামনের দিকে। আমরা এবার আমার পথ প্রবন্ধ নিয়ে কথাবার্তা বলবো। সকল কলেজে মনে হয় না আমার পথ আছে, কাদের কাদের আমার পথ আছে একটু হাত তুলি তো, একটু বলি যে ভাই আমার আছে আমার পথ, আমার আছে আমার পথ, একটু বলি। আরিফাকে এই প্রশ্নের অ্যান্সার দিই। ভুলের মধ্যে সত্যকে পাওয়ার উপায় হলো ভুল থেকে শিক্ষা নেওয়া, বিনয়ী হওয়া, আত্মসচেতন হওয়া। অ্যান্সার কি? রাত 8টায় আছে অ্যানাউন্সমেন্ট। ভাইয়া স্লাইড কি আফরিন? আফরিন শুনো, আমাদের এই যে তোমার কমেন্ট সেকশনটা রয়েছে, কমেন্ট সেকশনটা কমেন্ট পিন করা আছে, সেই পিন করা কমেন্টের লিঙ্ক আছে, লিঙ্কে যাও, লিঙ্কটা ফিল আপ করো, ফর্মটা ফিল আপ করো, ক্লাস স্লাইড অ্যান্ড পিডিএফ পেয়ে যাও। ওকে, অনেকেরই আছে আমার পথ, সো অ্যান্সার দাও। অ্যান্সার কি এটার? যারা যদি আমার পথ আসলে আর তার অ্যান্সার দাও। অ্যান্সার কি হবে এটার? রাত 8টার সময় কিন্তু অ্যানাউন্সমেন্ট আছে, রাত 8টা। ঠিক আছে, আমার পথের অ্যান্সার 32 সি বলছো। ইয়েস, ভুলের মধ্যে সত্যই কি হয় পাওয়া যায়? অবশ্যই ভুল থেকে শিক্ষা নেবার মাধ্যমে, বিনয়ী হওয়ার মাধ্যমে। আমি একটা ভুল করলাম, সাপোজ আমি আমার মা বাবার সাথে কোনো একটা কারণে খুব বাজে ব্যবহার করলাম। বাজে ব্যবহার করার পরে আমি বুঝতে পারলাম আমি যাই করি না কেন দিন শেষে তারা আমার মা বাবা, আমি আমার মা বাবার সাথে এই ধরনের বিহেভিয়ার করতে পারি না। আমি তার মানে একটা ভুল করছি, ভুল থেকে শিক্ষা নিয়েছি, এবং এই শিক্ষা নেওয়ার কারণে পরবর্তী টাইম ফ্রেমে আমি আমার মা বাবার প্রতি আরও অনেক বেশি বিনয়ী হব। ঠিক আছে, এটাই এখানে বলা হচ্ছে। ওকে, ডান। সো এটার অ্যান্সার হচ্ছে তোমার কি হবে? আত্মসচেতন হওয়া, সরি ভুল বলেছি, আত্মসচেতনতা হওয়া, সচেতন হওয়া। তার মানে তুমি এটা ভুল করবা, ভুল থেকে আসলে পরবর্তীতে ওই যে ভুলের থেকে শিক্ষা নেওয়াটা, সেই শিক্ষা নিবা, তার মানে তুমি আত্মসচেতন হবা। দ্যাটস ইট। আগাই সামনের দিকে। ডোন্ট কেয়ার ভাব আনে উদিতাংশ দ্বারা। নজরুলের ভয়হীনতা, নিজের প্রতি প্রগাঢ় বিশ্বাস, সত্যে বলিয়ান হওয়া। অ্যান্সার বলো, অ্যান্সার বলো। না না, বিনয়ী না, বিনয়ী না, এটার অ্যান্সার হবে তো আত্মসচেতন হওয়া, বিনয়ী হবে না, আমি ভুল বললাম তো। 33-এর অ্যান্সার বলো, 33-এর অ্যান্সার বলো। 33-এ ডি বলছে উম্মে নূর। এরপর মারজানা বলছে, মারজানা 32-এ আটকে আছে। 33 বলো আফরিন বলছে 33-এ ডি। ইথিকা বলতো 33-এ ডি। মারিয়া ইসলাম বলতেছো 33-এ ডি। বাহ, মারিয়া ইসলামের প্রোফাইলে তো কার্জন হল দেখতে পাচ্ছি। ওকে, ভবিষ্যৎ ঢাবিয়ান। বুশরা বলতেছো 33-এ ডি। নাইম বলতেছো 33-এ ডি। এবার একটু ইউটিউবে যাই। আফনান বলতেছো 33-এ ডি। নর্মতা চক্রবর্তী এসে বলতে হ্যালো ভাইয়া। হ্যালো নম্রতা, কেমন আছো? মিম বলতেছো 33-এ ডি, ভেরি গুড। মিরাজ বলতেছো 33-এর বি। আচ্ছা, ভিন্নটা অ্যান্সার পেলাম। আলাউদ্দিন বলতেছো ডি। মাসুমা বলতেছো ডি। ওকে ওকে ওকে, ঠিক আছে। আমি হলো গিয়ে দেখি এখানে অ্যান্সার কি। এটার অ্যান্সার 33-এ ডি। তুমি কখন ডোন্ট কেয়ার হও, মানে আই ডোন্ট কেয়ার, কখন তুমি কোনো কিছু কেয়ার করবে না? যখন তোমার নিজের প্রতি বিশ্বাস থাকবে এবং যখন তুমি সত্যে বলিয়ান হতে পারবা, মানে তুমি যখন ট্রু বা ট্রুথটাকে অ্যাডপ্ট করতে পারবা, সেটার কথাই বেসিক্যালি এখানে বলা হচ্ছে। ওকে, ডান। নিজের প্রতি প্রকার আত্মবিশ্বাস অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। আগাই। জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। উদ্দীপকটি আমার পথ প্রবন্ধের যেই দিকটি প্রকাশিত হয়েছে একটু বোঝার আছে, এটা ভালো করে দেখো, অ্যান্সারটা দাও, এরপর আমি অ্যান্সারের উপরে ভিত্তি করে তোমাদের এটা ব্যাখ্যা দিব। ঠিক আছে, আগাই সামনের দিকে। আচ্ছা, নাবিলা বলতেছে ভাইয়া আমার কলেজে বার্ষিক পরীক্ষা বাংলা দ্বিতীয় আছে প্রথমে। নাবিলা, তাহলে তুমি আরেকটু ওয়েট করো, আমরা 8টা 10 থেকে
বাংলা দ্বিতীয় পত্র শুরু করব, ঠিক আছে? নাবিলা ইস্পা ফ্রম ইউটিউব, একটু ওয়েট করো, 8:10 থেকে আমরা বাংলা দ্বিতীয় পত্র শুরু করব। ওকে, 34 বলতেছে অনেকেই, দেখি। লামিয়া খুবই ভালো একটা মানুষ, সুন্দর মতো বান্ধবীকে মেনশন দিচ্ছে আর বলতেছে ক্লাসে আসিস। থ্যাংক ইউ লামিয়া, সাবাস। উম্মে নূর, আচ্ছা, সব সময় ক্রমে ক্লাস করছে, আজকে ফার্স্ট টাইম এফবিতে, তাও ভাইয়ার ক্লাস। ওহ, থ্যাংক ইউ সো মাচ মাহি। 34 এ বলতেছে অনেকে, 34 ডি বলতেছে অনেকে, এ আর ডি এর মতো কনফিউশন, দ্য অ্যান্সার ইজ 34 সি। এও না ডিও না, হয়ে গেল, অ্যান্সার হলো 34 সি। দেখো, জীবনে জীবন যোগ না করা হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। আগে আসো আমরা জিনিসটাকে বুঝি। জীবনে জীবন যোগ না করা হলে, তার মানে তোমার যে জীবনটা রয়েছে, জীবনের সাথে তুমি যদি সত্যকে না যুক্ত করো, জীবনের সাথে তুমি যদি সত্যকে না যুক্ত করো, তাহলে কৃত্রিম পণ্যে, কৃত্রিম বলতে এখানে বেসিক্যালি মিথ্যাকে বোঝানো হচ্ছে, কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। গানের পসরা বলতে আসলে তোমার সম্পূর্ণ যে জীবনটা রয়েছে সেই জীবনটাকে বোঝানো হচ্ছে, এবং এটা কিছুটা তোমার রূপক অর্থে ব্যবহার করা হচ্ছে। গানের পসরা ওয়ার্ডটা রূপক অর্থে ব্যবহার করা হচ্ছে, এটার মানে হলো কি বাচ্চারা? এটার মানে হচ্ছে কি আমার জীবন, এন্টায়ার যে লাইফটা রয়েছে সেই লাইফটার কথা বেসিক্যালি বলা হচ্ছে। তার মানে জীবনে জীবন যোগ না করা হলে কৃত্রিম পণ্য, মানে জীবনের সাথে সত্য যুক্ত না করা হলে মিথ্যার দ্বারা জীবন নষ্ট হবে। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস এটার মাধ্যমে আসলে সত্যের বন্দনা করা হয়েছে। বন্দনা মানে হলো যে প্রশংসা করা, মানে সত্য কি করতে চেয়েছে, সত্যের যে প্রশংসাটা, সেটা বেসিক্যালি এখানে বলা হচ্ছে। ওকে, ডান। ওকে, নম্রতা বলতেছে ভাইয়া ভালো আছো, অনেকদিন পর তোমার ক্লাসে। থ্যাংক ইউ নম্রতা আজকের ক্লাসে জয়েন করার জন্য। আচ্ছা, আর শোনো, নম্রতা সহ যারা যারা রয়েছে আজকের ক্লাসে স্লাইড অ্যান্ড পিডিএফ পেতে কমেন্ট সেকশনে পিন করা কমেন্টে চলে যাও। এই কোশ্চেনটা একটু তোমার ট্রিকি ছিল। তোমরা তো এ ভার্সেস ডি নিয়ে মারামারি করছিলে, বাট মাঝখান দিয়ে সি জিতে গেল। সি কেন জিতলো এটা কি বুঝতে পারছো? সি কেমন জিতলো এটা কি বুঝতে পারছো? সাদিয়া ইসলাম, এই যে 10 দিন। ওকে, ভালো করে ক্লাসটা করো, ঠিক আছে? সি, অ্যান্সার সি কেন হয়েছে বুঝতে পারছি নাকি আবার বুঝাবো? না, তোষি বলতেছে নামাজের পর বাঙালিতে পড়ে শুরু করলে ভালো হয়। দেখো তোষি, আমাদের আজানের যখন হবে আজানের ব্রেক দিব, বাট নামাজের ব্রেকটা আসলে হবে না, কারণ ক্লাস তো 8:40 শেষ। একবারে ক্লাস শেষ করে সবাই নামাজে চলে যাও, ঠিক আছে? ভাইয়া আরেকবার বলেন। ওকে, সবাইকে আমি আরেকবার একটু বলি। এই লাইনটা, জীবনে জীবন যোগ না করা হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। এখানে এই জীবন বলতে জীবনে জীবন মানে জীবনে সত্য না থাকলে মিথ্যার দ্বারা তোমার জীবনটা নষ্ট হবে, ঠিক আছে? মিথ্যার দ্বারা জীবনটা নষ্ট হবে, তার মানে এই যে লাইনটা রয়েছে এই লাইনে আসলে সত্য এই জিনিসটার তোমার প্রশংসা করা হচ্ছে। সত্য যে রয়েছে, সত্যের মাধ্যমে যে আমরা আসলে জীবনকে উপভোগ করতে পারি, সত্যের মাধ্যমে যে জীবনের প্রকৃত স্বাদ আস্বাদন করতে পারি, সেই বিষয়টা বেসিক্যালি এখানে বলা হচ্ছে। তার মানে বাচ্চারা, এই জায়গা থেকে আমি বলতে পারি যে জীবনে সত্য না থাকলে তোমার জীবন নষ্ট। এবার অপশনে আসি। এখানে মনুষ্যত্ববোধের কথা বলা হয় নাই, সাম্যবাদের কথা বলা হয় নাই, আত্মসচেতনতার কথা বলা হয় নাই, বলা হচ্ছে সত্যের কথা, ঠিক আছে? সত্যের প্রশংসা করা হচ্ছে। তাই এটার অ্যান্সার হচ্ছে কি সত্যের বন্দনা বা সি। এও না ডিও না, এ ডি এর যুদ্ধে সত্য গেল জিতে। এবার বুঝছি ভাইয়া, আরেকটু বলেন। মাত্র বললাম আয়শা। স্মিতা মাহি বলছে ফারহান ভাই মতো কট খেয়ে গেলাম। একদম বেছে বেছে এমন প্রশ্ন দিয়েছি, কট না খেয়ে উপায় নেই। ওকে, এবার বুঝতে পারছি। আমাদের সম্রাট ভাই ফ্রম ইউটিউব 100 বুঝে গেছে। ওকে, থ্যাংক ইউ। সৈয়দ জামান বলছে অল ক্লিয়ার। থ্যাংক ইউ সৈয়দ জামান। মুশফিক মুস্তাক বলছে ভাইয়া বলেন মুশফিক মুস্তাক। ওকে, আগাই।
আর কত ক্রস দিবেন ভাইয়া, বুঝি নাই ভাই। এগুলো থেকে বা পড়বে, পড়ার হাই প্রবাবিলিটি রয়েছে। আচ্ছা, এটা হলো আরেকটা এমসিকিউটা শেষ করার পরবর্তী গদ্য পদ্যের দিকে যাব। জীবনে জীবন যোগ না করা হলে কৃত্রিম, আচ্ছা একই প্রশ্ন আর কি। এটার অ্যান্সার হচ্ছে 1 ও 2 গেল এটা। এটার অ্যান্সার দাও। বুদ্ধদেব বলেন সত্য কখনো নিষ্ঠুর তবে সর্বক্ষেত্রে জয়ী। উদ্দীপকে তুলে ধরা হয়েছে আমার পথ প্রবন্ধের প্রকাশিত কোন ধারণা? অ্যান্সার বলো। জুথি বলতেছি, শাবাশ জুথি। দুইয়ের অ্যান্সার কি? দুইয়ের অ্যান্সার কি বলো? দুইয়ের অ্যান্সার কি বলো? দুই 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 দুইয়ের অ্যান্সার হচ্ছে তোমার অবভিয়াসলি সত্যের কথা এখানে বলা হচ্ছে। এটা অ্যাকচুয়ালি বলার কিছু নেই। গেল এখানে আরও বেশ কিছু প্রশ্ন রয়েছে, আমি একবারই সামনের দিকে এগিয়ে যাই যাতে করে হচ্ছে কি আমরা দ্রুত বাকি পড়াগুলো পড়তে পারি। ঠিক আছে, আমরা একদম 100 নাম্বার যে এমসিকিউটা রয়েছে সেখানে যাই। ওকে, আচ্ছা দেখো সিরাজউদ্দৌলা মেডিকেল, এখান থেকে আমরা আসলে পড়ি। আমি অ্যান্সার যদি দেখা যাচ্ছে, আমি আসলে ব্যাখ্যা দিই। পিতৃহীন সরল প্রকৃতির মৃদুলকে প্রভাবশালী মীর সাহেবের লোকেরা ধরে নিয়ে যায় এবং একটা মিথ্যা দলিলে স্বাক্ষর করতে বলে। মৃদুলের মনে পড়ে যায় বাবার শেষ উপদেশের কথা, অন্যায়ের কাছে কখনো মাথা নত করবে না। বিপদের সম্ভাবনা জেনেও মৃদুল তার সিদ্ধান্তে অটল থাকে। উদ্দীপকের বিষয়ের সঙ্গে রেইনকোট গল্পের সাদৃশ্য কোথায়? দ্য অ্যান্সার ইজ প্রতীকী ব্যঞ্জনায়। প্রতীকী ব্যঞ্জনা এই শব্দটার মানে কি? প্রতীকী মানে হচ্ছে কোনো কিছুকে প্রতীক করা হচ্ছে বা কোনো কিছুর মতো কিছু করা হচ্ছে, এটা হবে কি প্রতীকী। আর ব্যঞ্জনা মানে একটাকে অনুকরণ করা। ঠিক আছে, দেখো আমাদের রেইনকোট গল্পে রেইনকোটটা ছিল একটা প্রতীকী ব্যঞ্জনা, কারণ ওই রেইনকোট পরার পরে ওই যে শিক্ষক রয়েছে ঢাকা কলেজে, তার একদম গায়ের শক্তি চলে আসে, সে মুক্তিযোদ্ধা হয়ে গেছে। আর এখানে মিথ্যা দলিলে স্বাক্ষর করতে বলে বাবার যে উপদেশ, এই উপদেশটা হয়ে গেছে তোমার একটা প্রতীকী। ঠিক আছে, এটার কথাই বেসিক্যালি এখানে বলা হচ্ছে, যার মাধ্যমে আমি কি বুঝলাম যে এখানে আছে উপদেশটা প্রতীকী ব্যঞ্জনা, আর আমাদের রেইনকোট গল্পে রয়েছে কি প্রতীকী ব্যঞ্জনা? তোমরাই বলো। সেটা হচ্ছে আমাদের যেই রেইনকোটটা রয়েছে ইটসেলফ, সেটা হচ্ছে কি আমার প্রতীকী ব্যঞ্জনা। ওকে ডান। শিয়া বলো 36 or 96? ইয়েস, আমি আগেই বলেছি আজকের ক্লাসে আমরা ম্যাক্সিমাম 50টার মতো এমসিকিউ সলভ করব, কারণ আমাদের অনেকগুলো বিষয় আজকে দেখতে হবে। ওকে, আর 4 মিনিট। আচ্ছা, ফ্রিন আক্তার বলতেছো এটা কি পড়ানো হচ্ছে? হ্যাঁ, কি পড়াচ্ছে? এটা পড়াচ্ছি তো আমরা এখন। ভাইয়া রেইনকোটটার মূল কথা কি? রেইনকোট গল্পটার মূল কথা হচ্ছে মুক্তিযোদ্ধা বাদেও পুরো বাংলাদেশে এমন অনেক মানুষই ছিল যারা দিন শেষে দেখা যাচ্ছে যে মুক্তিযোদ্ধাদের লোকেশন জানা সত্ত্বেও তাদের কথা ফাঁস করে নাই এবং তারাও মৃত্যুবরণ করছে। হয়তো সরাসরি অস্ত্র নিয়ে তোমার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই, বাট তারাও আসলে দেখা যাচ্ছে যে মুক্তিযোদ্ধাদের সাপোর্ট দিয়েছে, এমন একটা অবস্থা। ঠিক আছে, ডান। আগাই সামনের দিকে। এই কোশ্চেনটা দেখি। মেডিকেলের সামনে দিয়ে প্রতিদিনের মতো কর্মস্থল যাচ্ছিল সদাগরি অফিসের কনিষ্ঠ কেরানি মঞ্জু। হঠাৎ মিছিল আর গুলির শব্দ। ভাষা আন্দোলনকারীদের সাথে মঞ্জুর উপর বেধড়ক লাঠিচার্জ করে। তারপর থেকে মঞ্জু হয়ে উঠে ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী। উদ্দীপকের পুলিশ বাহিনী রেইনকোট গল্পের কাকে প্রতিনিধিত্ব করে? অ্যান্সার দাও। আই হায়, বলছি 8টা, এক্সাক্ট 8টাই বলতে হবে। আচ্ছা ঠিক আছে, এর অ্যান্সার দাও। হাসান সাহেব, আপনার নাম বলছি। রেইনকোট এখনো পড়ি না, সমস্যা নেই কণিকা, পড়া হয়ে যাবে। অ্যান্সার দাও, 97 অ্যান্সার দাও। 8টা বেজেছে, ওরে বাবা এখনো বাজিনি, 1 মিনিট আছে। আগে আপনার একটা অ্যান্সার দেন 97, তারপর বলবো। ঠিক আছে, 8টা বাজতে 1 মিনিট আছে, দাঁড়াও। ওকে, অ্যান্সার 97 এর বি। 8টা বেজে যাচ্ছে, অ্যান্সারটা দিয়ে দিই। অ্যান্সার হচ্ছে 97 এর বি, ইয়েস মিলিটারি। তো মোটামুটি যেহেতু 8টা বাজতেছে, আমি বোর্ডের মধ্যে এখন একটা ওয়ার্ড লিখবো। ঠিক আছে, 2.0
এইটা আমি আমার বোর্ডের মধ্যে লিখলাম। এখন তোমাদের কারোর কোনো আইডিয়া রয়েছে যে 2.0 বলতে আমি কি বুঝাচ্ছি? এনিওয়ান? 2.0 বোর্ডের ভিতরে আমি হচ্ছে গিয়ে একটা ওয়ার্ড লিখলাম 2.0, মানে কোনো কিছুর সেকেন্ড ফেজ বা এমন কিছু, বাট কিসের 2.0 কেউ কি বলতে পারো? আচ্ছা, রেইনকোট নিয়ে পরে কথা বলবো, বাট তার আগে বলো কিসের 2.0 এর কথা বলছি? আচ্ছা হ্যাঁ, 8টা বেজে গেছে, বলো একটু, কেউ কাইন্ডলি কমেন্টে জানাও। এটা জাস্ট আইডিয়া করো, গেস করো। অনেক সময় তো মানে অন্ধকারে ঢিল মারলেও অনেক কিছু হয়, তোমরা কি গেসও করতে পারতেছো না? জিম ডিরেক্টলি বলতেছে না, হাই হাই। আচ্ছা, মৃধা বলতেছে হলো কি তোমার বুঝি নাই 2.0, কেউ গেস করতে পারতেছো না। দেখি ইউটিউব কমিটি গেস করতে পারি কিনা। যদি ইউটিউব কমিটি পাই তাহলে বুঝবো যে ওরা বেশ ভালো করে জিনিসটা হলো গিয়ে বুঝতে পারতেছে। জাফরিন আক্তার বলছে আমাদের জন্য কি নতুন কোনো কোর্স? ওকে ঠিক আছে, দেখি একটু সাসপেন্স বাড়াই। বাংলা সেকেন্ড পেপার, আবার সুন্দর মতো আমাদের ইউটিউব কমেন্টের জন্য বলছে, ভালো কথা। ঠিক আছে, আচ্ছা যাই হোক, অনেক হচ্ছে গিয়ে তোমার ইয়া করছি, বেশি করবো না, বিকজ অনেকখানি পড়াশোনা বাকি আছে। যারা যারা হলো গিয়ে বলছো BEI 2.0, ইয়েস, তাদের জন্য একদম সঠিক অ্যান্সার। আমরা একটা পার্টিকুলার জিনিস অ্যানালাইসিস করছি, অ্যানালাইসিস করে যে জিনিসটা পাইলাম, তোমরা 25 ব্যাচ, মানে কি বলবো, তোমরা 25 ব্যাচ যখন পড়াশোনা শুরু করছো, তোমরা যে জিনিসটা দেখলা পূর্ণাঙ্গ সিলেবাসের উপর পরীক্ষা, পূর্ণাঙ্গ সিলেবাসে পড়তেছো, এরপর মোটামুটি মধ্যবর্তী একটা সময় আসার পরে দেখলা যে তোমাদের পূর্ণাঙ্গ সিলেবাসের পরীক্ষা হবে না, শর্ট সিলেবাসের উপরে পরীক্ষা হবে। বাট ইনিশিয়ালি কিন্তু তোমরা পূর্ণাঙ্গ সিলেবাসটা মাথায় নিয়ে পড়ে আসছো, এবং এতে করে যে জিনিসটা হলো কি আমরা দেখতে পাই সেটা হচ্ছে তোমাদের এন্ড থেকে অ্যাকচুয়ালি একটু প্রবলেম হয়ে যায়, মানে তোমরা অনেক একটু খাপছাড়া ভাব হয়ে যাও। আমরা যখন পেইড ব্যাচগুলোতে হলো কি কোর্সে ক্লাস করাই তখন মানে ওভাবে অ্যাকচুয়ালি পড়াগুলোর সাথে এখনো খাপ খাওয়ায় উঠতে পারো নাই। নাম্বার 1 সমস্যা, ফুল সিলেবাস থেকে শর্ট সিলেবাসে কনভার্ট হওয়া। নাম্বার 2, বাংলা নিয়ে এখনও দেখছি অনেকে হালাফালা করতেছেন, তো আপনারা ঠিক মতো আসলে বাংলাটার উপরে ওইভাবে নজর দিচ্ছেন না, এবং ইটস অ্যালার্মিং। দেখা যাবে যে এইচএসসিতে বাকি সাবজেক্টে A+ পাইলে বাংলাতে আপনাদের A+টা ছুটে গেছে। তাই এরকম একটা জায়গা থেকে আমরা 10 মিনিট স্কুল সিদ্ধান্ত নিয়েছি তোমাদের জন্য বাংলা ইংলিশ ICT বা BEI এর 2.0 বা সেকেন্ড ফেজের আরেকটা কোর্স নিয়ে আসব, যে কোর্সের ক্লাস শুরু হবে সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ অগাস্ট মাসেই। তার মানে বাচ্চারা, তোমরা যারা অগাস্ট মাসে আমাদের BEI 2.0 এর ক্লাসটা করতে চাও, তারা আমাদের এই কোর্সে এনরোল করবা। এনরোল করলে কিন্তু তোমরা তোমাদের বাংলা ক্লাসগুলো রিভিশন করতে পারবা। এতে করে যারা যারা আগে থেকে পড়েছো, তারা যদি এই কোর্সে এনরোল করো, তাদের আমাদের রিভিশন হবে। আর যারা যারা শুরুতে একটা হেলাফেলা করেছো, তারা এই কোর্সে পড়ে নিজেদেরকে ঝালাই করতে পারবে, এবং সিলেবাসের যেটা শিফট হয়েছে হুট করে, এই শিফটের কারণে যে নেগেটিভ একটা ইফেক্ট পড়ে, সেই ইফেক্টটা তোমরা কাটায় উঠতে পারবা। ঠিক আছে, ডান। ওকে, সো আশা করছি, এই যে সাদিয়া বলছে বাংলা পড়ার সময় পাই না। সাদিয়া, পরীক্ষার রেজাল্টের সময় বাংলাও তোমাকে A+ দেওয়ার সময় পাবে না। তাই বাংলায় যদি A+ পেতে চাও, যারা এখনো বাংলা পড়ার সময় পাও না সাদিয়ার মতো, তারা অবশ্যই BEI 2.0 যে কোর্সটি রয়েছে কোর্সে এনরোল করবা। ওকে ওকে ওকে, অনেক কথাবার্তা বলে ফেলছি, আগাই সামনের দিকে। সিরাজদৌলার প্রথম সংলাপে কেটনের আমরা সবাই জানি। এখানে দেখি, আমার নালিশ আজ আমার বিরুদ্ধে বলতে নবাব কি বুঝাচ্ছেন বলেন। আর আপনারা একটু কমেন্টে জানান BEI 2.0 এর আইডিয়াটা কেমন ছিল সবার। শোনো, কোর্সের ফি এগুলো নিয়ে আমরা কাজ করছি, যেহেতু অগাস্ট মাসে এখনো বেশ খানিকটা সময় রয়েছে, বাট তোমাদেরকে একটু গ্লিম্পস দিয়ে রাখলাম। ঠিক আছে, ওকে ডান। একটু কাইন্ডলি বলো 98 99 অ্যান্সার কি? মাহির বাংলা অনেক ফেভারিট, সাবাস মাহি, আমার প্রকৃত স্টুডেন্ট। ঠিক আছে, আচ্ছা আমাকে একটু কাইন্ডলি বলো 99 এর অ্যান্সার কি? 99 এর অ্যান্সার কি? থ্যাংক ইউ মাহি আইডিয়াটা জোস বলার জন্য। এবার বলো 99 এর অ্যান্সার বলো। 99 এর এ বলতেছো অনেকে, ঠিক আছে।
এই যে বাংলা মুখস্থ করবা, তারপর মুখস্থের বাইরে থেকে প্রশ্ন আসবে আর লামিয়া টাস করে পড়ে যাবে। ঠিক আছে, 99-এর সি বলবো অনেকে, অ্যান্সার ইজ 99 ডি। আমার নালিশ আজ আমার বিরুদ্ধে, কারণ প্রাসাদ ষড়যন্ত্র, এই যে আমাদের সিরাজ ভাই আছে, সিরাজ ভাই চিনতে পারে নাই, সেগুলোকে তোমার দমাতে পারে নাই, নস্যাৎ করতে পারে নাই, তাই সিরাজদুল্লাহ বলছে তার নালিশ আজকে বেসিক্যালি তার বিরুদ্ধেই। ওকে, ডান, আশা করছি বুঝতে পারছো। আগাই সামনের দিকে এবার আমরা একটু কবিতার দিকে তাকাই। ধান কাটা হলো সারা চরণটির মাধ্যমে কোন ভাব প্রকাশ পেয়েছে? ফসলের কাজ সম্পন্ন হওয়া, কর্মের পরিণতি, কর্মময় জীবন, নাকি ফসল তোলার তারা? বাচ্চারা, এটা কিন্তু সোনার তরী, এবং সোনার তরী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সোনার তরী খুবই গুরুত্বপূর্ণ, বলো অ্যান্সার বলো এটা। অ্যান্সার বলো। 122। 122 সি আর বি নিয়ে অনেক কনফিউজ, কর্মে পড়ে। ধান কাটা হলো সারা, মানে ধান কাটা শেষ, সারা বলতে এখানে শেষ বলা হচ্ছে, ধান কাটা শেষ, তার মানে এরপর তোমার যে কর্মটা রয়েছে, তোমার কর্মের যে আউটকাম বা তোমার যে কর্মের যে পরিণতিটা, সেই পরিণতির কথাই বেসিক্যালি এখানে বলা হচ্ছে। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। আগাই, সোনার তরী কবিতাটি কোন ছন্দে লেখা? এটার আনসার দাও, এরপর পরের কবিতায় যাবো। ওকে, অ্যান্সার বলো এটার। সোনার তরী কবিতাটি কোন ছন্দে লেখা? ওকে, দ্য অ্যান্সার ইজ মাত্রাবৃত্ত। ভেরি গুড। সোনার তরী কিসের প্রতীক? জীবনের প্রতীক। গেল, আগাই সামনের দিকে বিদ্রোহী কবিতা নিয়ে কথাবার্তা বলবো। বিদ্রোহী কবিতা কবি বিশ্বকে নিখত্রিয় করতে চান কেন? খাদ্য শক্তিকে বিনষ্ট করতে, বিদ্রোহের অবসান ঘটাতে, পৃথিবীর শান্তি প্রতিষ্ঠার জন্য, নাকি শত্রুতা নিরসনের জন্য? অ্যান্সার বলি, অ্যান্সার বলি। আচ্ছা শোনো, বিআই 2.0 এর যে কোর্সে অগাস্ট মাসে যখন আসবে তখনই ডিটেলস জানতে পারবা। ঠিক আছে, আচ্ছা সবাই এটার আনসার বলি। 132। 132 অ্যান্সারটা কি হবে? সি বলতেছে অনেকে। হ্যাঁ, বিশ্ব নিক্ষত্রিয়। নিক্ষত্রিয়, ক্ষত্রিয় মানে কি? ক্ষত্রিয় মানে যে শ্রেণী হচ্ছে যুদ্ধ করে, যুদ্ধবাজ। ঠিক আছে, ক্ষত্রিয় মানে হচ্ছে তোমার যুদ্ধবাজ শ্রেণী, সংক্ষেপে জাস্ট যুদ্ধবাজ বললাম। এটার আগে নি যুক্ত হয়েছে, নি মানে যুদ্ধ করা যাবে না, যুদ্ধবাজদের দমন করতে হবে। যুদ্ধ কখন দমন করবো? পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে। তাই এখানে অ্যান্সার হবে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। 133 বলো, তিথি অত্যন্ত রাগী প্রকৃতির মেয়ে, ক্রোধান্বিত হলে হিতাহিত জ্ঞান সে হারিয়ে ফেলে। তার সাথে বিদ্রোহী কবিতার কার মিল রয়েছে? চেঙ্গিস খান, খ্যাপা দুর্বাসা, পিনাক পানি, নাকি নটরাজ? চেঙ্গিস খান, খ্যাপা দুর্বাসা, পিনাক পানি, নাকি নটরাজ? আচ্ছা, আমাদের কারেন্ট যে বিএ কোর্সটা রয়েছে, এই কোর্সটা তোমার জুন জুলাই নাগাদ ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। জুলাই নাগাদ শেষ হয়ে যাবে, জুলাই মাস বরাবর। ঠিক আছে, এটার অ্যান্সার বলো।
অ্যান্সার বলো ভাইয়া। আচ্ছা খ্যাপা দুর্বাসা বলতেছো অনেকেই, দ্য অ্যান্সার ইজ খ্যাপা দুর্বাসা। ইয়াস, খ্যাপা দুর্বাসার বেসিক্যালি তোমার যখন রাগ উঠতো তখন তার হিতাহিত কোনো জ্ঞান থাকতো না, সেই বিষয়টা এখানে আলোকপাত করা হয়েছে। গেল বিদ্রোহী কবিতা রচনার শতবর্ষ কবে পূরণ হয়েছে? 2019, 20, 2021, 22 কোন সালে? অ্যান্সার বলো। এটার পরে হচ্ছে কি আমরা চলে যাব। আচ্ছা মৃধা একদম পুরোপুরি নির্দেশ করে বলছে পিডিএফ দেন। পিডিএফ পেতে হলে তুমি যে পিডিএফ পেতে হলে আগে ফর্ম ফিল আপ করেন, তাহলে পিডিএফ পাবেন, নাহলে পাবেন না। ঠিক আছে, 134-এর অ্যান্সার বলো। 134। আমাদের এই কোর্সে যেটা বললাম জুলাইয়ের মাঝ বরাবর। ঠিক আছে, অ্যান্সার বলো। আর সবাই একটু কাইন্ডলি ক্লাসে শেয়ার দাও, সেই 69-এ আটকে আছে সব কিছু। ওকে, 134 ডি বলছে 2020 হবে, এটা অ্যান্সার হবে তোমার 2020। ওকে, গেল মোটামুটি বিদ্রোহী। আমাদের কিন্তু দ্রুতই শুরু করতে হবে বাংলা দ্বিতীয় পত্র। আমি একটু তোমার 18 বছর বয়সে যাই। আচ্ছা, সুকান্ত ভট্টাচার্য আমৃত্যু কোন পত্রিকার সম্পাদক ছিলেন? দৈনিক বাংলা, দৈনিক স্বাধীনতা, পূর্বাশা নাকি সবুজ পত্র? আচ্ছা, একজন বলতেছে কোন ফর্ম পূরণ করতে হবে? আমাদের আজকের এই ক্লাসটার মধ্যে কিন্তু কি বলে একটা কমেন্টে একটা ফর্ম লিঙ্ক পিন করে দেওয়া হচ্ছে, সেটা বেসিক্যালি তোমাদের ফিল আপ করতে হবে। আচ্ছা হ্যাঁ তন্ময় সরকার, তুমি হলে শেষ করতে পারবে, এক্ষেত্রে তোমার বেশিরভাগ ক্লাসই আসলে রেকর্ডেড দেখতে হবে, এটাই। আচ্ছা এটার অ্যান্সার বলো। পূর্বাশা, ইয়াস। তোমার এখানে সুকান্ত ভট্টাচার্য আমৃত্যু কোন পত্রিকার সম্পাদক ছিলেন? সেটা হচ্ছে তোমার দৈনিক স্বাধীনতা। এটা ভালো করে লেখক পরিচিতিটা পড়লেই কিন্তু হবে। সুকান্ত ভট্টাচার্য ফ্যাসি বিরোধী। ফ্যাসি বিরোধী মানে অটোক্রেটিক বা একনায়কতন্ত্র শাসনের বিরোধী। একনায়কতন্ত্র শাসনের বিরোধী, এটাকে আমরা কি বলি? এটা হচ্ছে তোমার আমাদের কি বলা হচ্ছে, একনায়কতন্ত্রের শাসনটা রয়েছে, সেই শাসনের বিরোধী যে বিষয়টা সেটা হচ্ছে ফ্যাসি বিরোধী। ওকে, এটার অ্যান্সার হবে কি তোমার আকাল। ঠিক আছে, কোন কাব্যগ্রন্থ সম্পাদন করে ফ্যাসি বিরোধী, সেটা হচ্ছে তোমার আকাল। গেল মোটামুটি, আমরা হলো আর একটু এগিয়ে যাই সামনের দিকে। আচ্ছা এটা দেখি, সুনীল গঙ্গোপাধ্যায় আমি সে ছোট্ট উপন্যাসে বিধৃত করেছে মানব সভ্যতায় আদিম ইতিহাস আর সভ্যতার অগ্রগতি কিভাবে আদিম মানুষকে সভ্য মানুষে পরিণত করেছে, তারই প্রকাশ ঘটেছে উপন্যাসটিতে। মানে বলছে যে আদিম ইতিহাস আর সভ্যতার অগ্রগতি নিয়ে বেসিক্যালি কথা বলা হচ্ছে। তাই এরকম একটা জায়গা থেকে উদ্দীপকের সাথে আমি কিংবদন্তির কথা বলছি, কবিতার সাদৃশ্য কোন জায়গায়? কবিতার সাদৃশ্য কোন জায়গায়? এটার সাথে আমি কিংবদন্তির কথা বলছি, সাদৃশ্য কোন জায়গায়? ঐতিহ্য চেতনায়, মুক্তি চেতনায়, সংগ্রাম চেতনায়। ঠিক আছে, পিন কমেন্ট দেখতে পাচ্ছ না? একটু তুমি স্ক্রল আপ করো, স্ক্রল আপ করলেই পাবে। আচ্ছা 198 ডি বলছো আমাদের ইউটিউব কমিউনিটি, ভেরি গুড। বাট এর অ্যান্সার হচ্ছে কি তোমার বি। ঠিক আছে, মানে ঐতিহ্য আর মুক্তি চেতনা। দেখো কি বলেছে, ইতিহাস আর সভ্যতার অগ্রগতি, ইতিহাসের মধ্যে বেসিক্যালি ঐতিহ্য আর মুক্তির চেতনা আমাদের, সেটা এখানে আসবে। ঠিক আছে, অন্য কোনো কিছু আসবে না। ওকে ডান। এরপর হচ্ছে কি আমরা দেখি সুনীল, ওই একই প্রশ্ন, সুনীল গঙ্গোপাধ্যায়ের আমি সে ছোট্ট উপন্যাসের বিধৃত হয়েছে, এটার অ্যান্সার হবে ভাব গাম্ভীর্যে। এবার আমরা বাংলা সেকেন্ড পেপার আসলে শুরু করব। ঠিক আছে, এবার আমরা কি শুরু করব? বাংলা সেকেন্ড পেপার। সবাই রেডি? এই যে ফর্ম হচ্ছে ফারজানা দিয়ে দিয়েছে, একটু 4 মিনিট দিলে হলো। আমরা এবার বাংলা সেকেন্ড পেপার শুরু করব। সবাইকে রেডি আছো? বাংলা দ্বিতীয় পত্র শুরু করবে এবার আমরা। বাংলা দ্বিতীয় পত্র আসলে অত সময় লাগবে না, কারণ বাংলা দ্বিতীয় পত্র বেসিক্যালি জাস্ট সাজেশন দেবো, তোমাকে স্ক্রিনশট নেবে আর কিছুই না। ওকে সবাই রেডি? বাংলা দ্বিতীয় পত্র শুরু করব। এই যে বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস শুরু হচ্ছে, নোভা আক্তার বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস শুরু করছি। নোভা শুনো।
আচ্ছা, ক্লাস শেষ হবে 8:30 থেকে 8:40-এর মধ্যে। আচ্ছা, নম্রতা বলতেছো ভাইয়া এত দ্রুত যাচ্ছ কেন? নম্রতা দেখো, ক্লাসের শুরুতেই আমরা দেখিয়ে দিয়েছি যে কোন কোন টপিকগুলো খুব গুরুত্বপূর্ণ। অ্যান্ড আজকের ক্লাসে প্রায় 200টার মতো এমসিকিউ আছে। 200 এমসিকিউ শেষ করতে অনেক সময় লেগে যাবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট বাংলা দ্বিতীয় পত্র আছে আবার অনেকের, ঠিক আছে? বাংলা দ্বিতীয় পত্রটা সাজেশন দিবে, তাই সব কিছু মিলে বাংলা প্রথম পত্রটা শেষ করলাম। এবার আমরা বাংলা দ্বিতীয় পত্রটা কথা বলবো খুবই শর্ট এবং ক্রিস্প ওয়েতে। তোমাদের জন্য বেসিক্যালি এই সাজেশনটা নিয়ে এসেছি, আর কিছুই না, বুঝছি? ওকে, আচ্ছা, অনেকেরই বাংলা সেকেন্ডের এক্সাম হবে না, অনেকেরই কিন্তু আবার আছে। যাদের যাদের আছে তাদের জন্য বাংলা সেকেন্ডের সাজেশনটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, সমাস নাই কে বললো? সমাস তো আছে। এই লামিয়া, সমাস আছে, প্রকৃতি প্রত্যয় নাই, ঠিক আছে? বুশরাতে যেরকম বাংলা সেকেন্ড পেপারে রয়েছে, বুশরা তোমাদের উদ্দেশ্যে বলছি, আমাদের এই সাজেশনটা খেয়াল করো, তাহলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, সবাই স্টার্ট করতে বলছে, 8:15 বাজে স্টার্ট করি। দেখি, উচ্চারণ ও বানানের নিয়ম। এখানে অনেকগুলো এক্সাম্পল মানে প্রশ্ন রয়েছে যেগুলো আমাদের পড়তেই হবে। এখানে টোটাল 1 2 3 4 5 6 6টা রয়েছে। এর মধ্যে অধ্বনি, এ ধ্বনি এবং তোমার লাস্টে হচ্ছে যে বাংলা একাডেমি, হ্যাঁ এটা, এই যে আমি 3টা এখানে দাগাই দিলাম, এই 3টা উচ্চারণ ও বানানের নিয়মের মধ্যে এই 3টা অবশ্যই পড়ে যেতে হবে। এই 3টা না পড়লে তুমি স্পট ডেথ একদম শেষ। এই 3টা থেকে যে কোনো একটাই আসবে, তাও এক্সট্রা আরও কয়েকটা দিয়েছি বিগত বছর প্রশ্ন অ্যানালাইসিস করে, বাট এই 3টা আমাদের অবশ্যই ভালো করে পড়তে হবে, ঠিক আছে? ডান। ওকে, অন্তর বলতেছে একসাথে দুইটা বিষয় না, একসাথে দুইটা বিষয় না, কিন্তু বেসিক্যালি আমি এন্টায়ারলি বাংলা পড়াচ্ছি এবং বাংলার মধ্যে যে 2টা পত্র রয়েছে সে পত্রগুলোকে তোমাদের চাহিদা অনুযায়ী ভাগ করে পড়াচ্ছি। ওকে, ঠিক আছে। কি বলে আমাদের এরপর দেখতে পাচ্ছি যে মুশফিক হয়তো কোনটা অ্যান্সার দিচ্ছে। আমাদের এরপরে আবু হানিফা মেসেজ তো সরাই ফেললো, ঠিক আছে। এরপরে দেখি, আচ্ছা, নাবিল বলতে পারিভাষিক শব্দ মনে রাখতে পারো না। নাবিল শোনো, পারিভাষিক যে শব্দটা রয়েছে, পারিভাষিক শব্দের আমরা সাজেশন আছে, সেই সাজেশনটা তোমরা খেয়াল রাখবো, তাহলে আলটিমেটলি হয়ে যাবে। ক্লাস কতক্ষণ হবে? ক্লাস 8:40 পর্যন্ত হবে। আই হোপ এতটুকু তোমাদের ডান, ঠিক আছে? আগাই সামনের দিকে। এখানে বেশ কিছু তোমার শুদ্ধ উচ্চারণ রয়েছে। শুদ্ধ উচ্চারণের জন্য সবসময় মনে রাখবা বিগত বছরের প্রশ্ন সলভ করতে হবে। বিগত বছরের প্রশ্ন তোমার সমাধান করতে হবে। তুমি যদি বিগত বছরের প্রশ্ন সমাধান করো তাহলে অবশ্যই কমন পাবে। এবং শুধুমাত্র তোমাদের ইয়ার ফাইনালে না, বরঞ্চ আমি যদি হলো গিয়ে চিন্তা করি, তোমাদের আলটিমেটলি এই যে এইচএসসি পরীক্ষা রয়েছে, এইচএসসি পরীক্ষার জন্য কিন্তু অনেক বেশি ভালো করে পড়তে হবে এবং এইচএসসি পরীক্ষার জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ওকে, আগাই সামনের দিকে। যেরকম দেখো এখানে সবগুলোই কিন্তু বিগত বছরের প্রশ্ন। অভিজাত, এটা উচ্চারণ হবে ও দিয়ে, অভিজাত। অঙ্গুলি, এটা উত্তর হবে অঙ্গুলি। তারপর অনভ্যাস, এটা হবে অনভ্যাস, ঠিক আছে? অনভ্যাস। ওভি কিন্তু ও দিয়ে উচ্চারণ হবে, ওভি। আমরা কিন্তু কখনো অভি বলি না, আমরা কি বলি? ওভি। তারপর দেখো অত্যন্ত, এখানে দেখো এটাকে আমরা কখনো অত্যন্ত বলি না, বরঞ্চ কি বলি? অত্যন্ত। আবার অতীত বলি না, অতীত না বলে কি বলি? অতীত, ঠিক আছে? এটাই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। একইভাবে অভিধান। আবার দেখো এটাকে আমরা কখনো অসীম বলি না, কখনো অসীম না বলে কি বলি? অসীম, ঠিক আছে? কি বলি আমরা? অসীম। এটা আমাদের মাথায় রাখতে হবে। তারপর অদ্য বলি না, বলি অদ্য, ঠিক আছে? এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এখানে সঠিক শব্দ রয়েছে এবং এর উচ্চারণ রয়েছে। যেরকম উদ্যোগ, এটার উচ্চারণ হবে কি? উদ্যোগ বা উদ্যোগ, দুটাই হয়। উদ্যোগও হয়, উদ্যোগও হয়, ঠিক আছে? আচ্ছা, লামিয়া বলতে শুদ্ধ বাক্য নিয়েও কথাবার্তা আছে, তো প্যারা নাই, চিল, আগাই। এরপর দেখি তোমার উপমা, তারপর উপাত্ত, তারপর উপগ্রহ। আমরা কখনো উপগ্রহ বলি না, কি বলি? উপগ্রহ, ঠিক আছে? গেল।
শব্দ এবং উচ্চারণে বেশ কিছু জিনিসই রয়েছে এখানে। তারপর নিঃশর্ত, বোর্ডের গুলো বেশি ইম্পর্টেন্ট, বোর্ডের গুলো কিন্তু তোমরা ভালো করে পড়বা, তা না হলে কিন্তু আলটিমেটলি হবে না। ঠিক আছে, গেল। প্রায়শ্চিত্ত, দেখো এখানে আগে অন্তঃস্থীয় রয়েছে, তারপর তোমার যুক্তাক্ষরে রয়েছে। আমরা কিন্তু বলি না প্রায়শ্চিত্ত, ঠিক আছে, বরং কি বলতে হবে প্রায়শ্চিত্ত। কি বলবো প্রায়শ্চিত্ত। আমরা কিন্তু কেউ প্রায়শ্চিত্ত বলি না, বরং বলবো প্রায়শ্চিত্ত। যেভাবে তুমি লিখছো ওভাবে কিন্তু আমরা উচ্চারণ করি না বা প্রনাউন্স করি না। এই যে এখানে একটা দেখো ব্যাখ্যা দুইবার এসেছে, ব্যাখ্যা, এখানে একটা অনুজ্জ ক থাকে, এই কটাকে আমরা ইউজ করি, করা তো হচ্ছে কি তোমার ইউজ করি না, তাই এই জায়গা থেকে আমরা কি বলবো আমরা ব্যাখ্যা, একটা ক উচ্চারণ করতে হবে। ঠিক আছে, ওকে। হাসিব বলতেছে ভাইয়া সেকেন্ড এবার কিছুই পারে না, আস্তে ক্লাসটা দেখো, ফর্মটা ফিল আপ করো, স্লাইডগুলো কালেক্ট করো, তারপর সেটা তুমি নিজের মতো করে পড়াশোনা করো, তাহলে আলটিমেটলি পাবা। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ডান। রাইটিং পার্টের সাজেশন রয়েছে, ভাইয়া আরো একটু বুঝিয়ে বলেন। কি বুঝাবো আর, দেখো ব্যাখ্যা, আমরা যখন ব্যাখ্যা এটা হলো কি লিখি, লেখার মতো লিখি, বাট প্রবলেম যেটা হয় এই ব্যাখ্যা উচ্চারণের সময় এখানে একটা ক চলে আসে, যে কটা আসলে অনুজ্জ থাকে লিখিত ফরম্যাটে। তাই এখানে আমি উচ্চারণের সময় কি বলবো, উচ্চারণের সময় বলবো ব্যাখ্যা, নট ব্যাখ্যা, ব্যাখ্যা বলবো না, বলবো ব্যাখ্যা। ঠিক আছে, ডান। আগাই, তারপর বিষ বৃক্ষ বলবো বিষবৃক্ষ, বিষ বৃক্ষ বলবো না, বুদ্ধিজীবী, এরা উচ্চারণ সঠিক করি আমরা মোটামুটি। বঙ্গ বলবো না, কি বলবো বঙ্গ, বঙ্গ বলা যাবে না, বলতে হবে বঙ্গ, বঙ্গ। ঠিক আছে, গেল। সো মোটামুটি এতটুকুই। এখানে অনেকগুলো শুদ্ধ বানান অশুদ্ধ বানান রয়েছে, এগুলো আমাদের পড়ে নিতে হবে। আমরা এবার আসো ব্যাকরণিক শব্দ শ্রেণী নিয়ে আলোচনা করি। ঠিক আছে, ইভান বলছে কেন, কি কেন বাবা? আচ্ছা, ইউটিউবে ফার্স্ট চলে, ওকে। আচ্ছা, দ্বিতীয় পর্বে কিছু বলেন নবা, আজকে আমাদের সাজেশন ক্লাসটা দেখো, তাহলেই তো হয়ে যায়। আচ্ছা, অতীতে বলছে তয়ের নিচে হসন্ত আছে, অতীতের ক্ষেত্রে তয়ের নিচে হসন্ত দিলেও হয় না দিলেও হয়, সমস্যা না। আচ্ছা, ঠিক আছে। কারো আর কোনো প্রশ্ন আছে? হাসিবের আজকে এমএসকে ফার্স্ট ক্লাস, ওকে হাসিব। এহসান, হ্যাঁ সিলেটে এডিসি পরীক্ষা বন্যার কারণে স্থগিত করা হয়েছে। এটা পেইড ব্যাচ না, এটা সবার জন্যই, এই ক্লাসটা সবার জন্যই। ওকে, ডান, ঠিক আছে, ওকে। আগাই সামনের দিকে ব্যাকরণিক শব্দ শ্রেণী। দেখো ব্যাকরণিক শব্দ শ্রেণীতে তোমার এইভাবে কিন্তু প্রশ্ন আসে। ব্যাকরণিক শব্দ শ্রেণী বলতে কি বুঝো, কত প্রকার ও কি কি, উদাহরণ সহ লিখো। মানে এটা বলতে কি বুঝাবো, ব্যাকরণিক শব্দ শ্রেণী বলতে কি বুঝায়? তোমার ব্যাকরণিক শব্দ শ্রেণী বলতে যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, ক্রিয়াপদ, এই যে তারপর বিশেষণ জাতীয় ক্রিয়া, এই যে বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে কথাবার্তা বলবো। যখন আমি এভাবে বলবো ব্যাকরণিক শব্দ কত প্রকার, তখন আলটিমেটলি জানো আমাদের কিন্তু বিশেষ্য বিশেষণ নিয়ে কথা বলতে হবে। এগুলোর যে আবার ডিভাইডেশন আছে, সেই ডিভাইডেশনে আমরা আসলে যাব না। যদি এভাবে বলে বিশেষ্য কাকে বলে এবং উদাহরণসহ বিশেষ্যের শ্রেণী বিভাগ আলোচনা করো, তখন কিন্তু বাচ্চারা জিনিসটা একটু অন্যরকম হবে। ঠিক আছে, তখন আমাদের কি করতে হবে জানো, তখন আমাদের বিশেষ্য কাকে বলে, উদাহরণ সহ বিশেষ্য শ্রেণী বিভাগ আলোচনা করো। ঠিক সেই রকম একটা জায়গা থেকে আমি তখন শুধুমাত্র যে নাউন রয়েছে, বিশেষ্য যে শ্রেণী বিভাগ রয়েছে, যেরকম নাম বিশেষণ, ভাব বিশেষণ, ক্রিয়া বিশেষণ, এগুলো নিয়ে আমরা মূলত কথাবার্তা বলবো। একইভাবে ক্রিয়া বলতে কি বোঝায়, ক্রিয়ার মধ্যে ভাগ রয়েছে সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, এগুলো নিয়েও কিন্তু আমরা কথাবার্তা বলবো। ঠিক আছে,
ওকে, বিশেষণের ক্ষেত্রে সেম। তার মানে যখন কোনো একটা ব্যাকরণিক শ্রেণীবিভাগ মেনশন করে দিয়ে শ্রেণীবিভাগের কথা বলবে তখন শুধুমাত্র ওগুলো নিয়ে কথাবার্তা বলবা। আর যদি তোমার ডিরেক্টলি বলে যে ব্যাকরণিক শব্দশ্রেণী বলতে কি বোঝায়, এটি কত প্রকার ও কি ব্যাখ্যা করো, জাস্ট বিশেষ্য বিশেষণ সর্বনাম ক্রিয়া অব্যয় এগুলো লিখে এগুলোর সংজ্ঞা লিখলে আলটিমেটলি হয়ে যাবে। গেল আবেগ শব্দ, রিসেন্ট টাইমে খুবই এটা আসে। আবেগ শব্দগুলো কোনগুলো, যেরকম বাহ, ছি, এগুলা, ঠিক আছে, মানে এক্সক্লেমেটরি সাইন যেগুলো আসে সেগুলাই। ওকে, ডান। তো মোটামুটি এতটুকুই। আবার এগুলা বাদেও অনেক সময় অনুচ্ছেদ দিয়ে দেয়, সে অনুচ্ছেদটা হলো গিয়ে বলে যে পদ নির্ণয় করো। যেরকম একটা অনুচ্ছেদ দিয়ে দিল, আমি সকালবেলা নাস্তা করি 8টার সময়, নাস্তা করে আমি স্কুলে যাই 10টার সময়। বলতে পারে এখানে স্কুলের নিচে আন্ডারলাইন করা থাকলো, সকালের নিচে আন্ডারলাইন করা থাকলো, সকাল 10টার নিচে আন্ডারলাইন করা থাকলো। জিজ্ঞেস করবে কোনটা কোন ধরনের হচ্ছে তোমার ব্যাকরণিক শ্রেণী বিভাগের মধ্যে পড়ছে, ঠিক আছে, দ্যাটস ইট। ওকে, মানিত পদের প্রশ্নের অথবাগুলো কি সবসময় একই হয়? একই হয় বলতে বুঝলাম না, মানে এই প্যাটার্নের হয় আর কি, ঠিক আছে। ওকে, আগাই সামনের দিকে। এবার এখন কিছু সমাসের কথা আমরা এখানে বলে দিয়েছি। এই সমাসগুলো অনেক গুরুত্বপূর্ণ। যেরকম যদি আমি বলি দোয়াত কলম, দোয়াত ও কলম দ্বন্দ্ব সমাস। চন্দ্রচূড়, চন্দ্রচূড়ায় যার, বহুব্রীহি সমাস। এটা তো হচ্ছে কি আমরা পারি। তারপর আদিগন্ত, মানে দিগন্ত পর্যন্ত। শোনো, অনেকেরই ফার্স্ট ইয়ারে বাংলা সেকেন্ড বার পড়ানো হয় নাই, অনেকের আবার পড়ানো হয়েছে। যাদের পড়ানো হয়েছে তারা তো আলটিমেটলি সাজেশনটা লাগবে, তাই না? এটা কিন্তু আজকের ক্লাস সবার জন্য, সবাই যদি অ্যাক্সেস করতে পারো, তাই কিন্তু এটা এভাবে দেওয়া হয়েছে। ওকে, আশা করছি বুঝতে পারছো। সাজেশনগুলো তোমরা হচ্ছে কি দেখো কমেন্ট সেকশনে, ইউটিউববাসী কমেন্ট সেকশনে একটা লিংক পিন করা আছে, ওটাতে গেলেই বেসিক্যালি হবে। আচ্ছা, একজন বলতো স্যার ব্যাকরণিক শ্রেণীতে যেমন মাসুম ব্যক্তিবাচক, ও আচ্ছা, ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। এই সকল ক্ষেত্রে তোমার ওই সাব ডিভিশনে যাওয়ার দরকার নেই। মাসুম ভালো ছেলে, মাসুম কি, মাসুম বিশেষ্য, ব্যক্তিবাচক না কিবাচক ওটা বলার দরকার নাই, ঠিক আছে। ওকে, ডান। ঠিক আছে, আগাই সামনের দিকে। সমাজটা মোটামুটি জানি। এখানে উপসর্গ নিয়ে কয়েকটা প্রশ্ন রয়েছে। প্রথম যেটা, উপসর্গ কাকে বলে, শব্দ গঠনের উপসর্গ ভূমিকা বা প্রয়োজনীয়তা কি, তোমরা সবাই অবভিয়াসলি এটা ভালো করে পড়বা। আচ্ছা, একজন বলছে একটু বুঝিয়ে বলেন, কি বুঝিয়ে বলবো? রাইটিং পার্টে সাজেশনে যাচ্ছি আমি, এটা কিন্তু তোমরা ভালো করে নোট করবা। এটা কিন্তু বেশ কয়েকবার এসেছিল, এটা কিন্তু আসতে পারে, ঠিক আছে। আবার উপসর্গ কাকে বলে, পরি অথবা প্রতি উপসর্গ যোগে 4টি শব্দ গঠন করো, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আবার উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা রয়েছে, এটার যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটা অবভিয়াসলি আমাদের ভালো করে পড়তে হবে। গেল, এরকম যেরকম প্রশ্ন আসে যে নিম্নলিখিত উপসর্গ যোগে শব্দ গঠন করে বাক্যে প্রয়োগ করে দেখাও। দেখো এই যে একটা উপসর্গ, এটা চলের আগে যুক্ত করে হচ্ছে অচল, অচল পয়সা সংখ্যকতার সব। অতি একটা উপসর্গ, তোমার বেশি, অতি কখনোই কেউ পছন্দ করে না, মানে অতিরিক্ত কখনোই কেউ কিছু পছন্দ করে না। অনুসরণের আগে অনুযুক্ত করে কি বলছে, অনুসরণ। ভালোকে আমাদের সবার অনুসরণ করা দরকার, ঠিক আছে। এটাই বেসিক্যালি এখানে বলছো। অনেকেই বলছো যে ভাইয়া আমাদের পিডিএফটা কোথায় পাবো? পিডিএফটা পাবা কমেন্টে লিঙ্ক করে দেওয়া ফর্মটা ফিল আপ করার পরে, ঠিক আছে। ডান, মোটামুটি এখানে বাকি সব উপসর্গ নিয়ে কথাবার্তা বলা রয়েছে। আমরা এবার বাক্যতত্ত্বর দিকে যাই। দেখো, বাক্যতত্ত্বের মধ্যে আমাদের 3 ধরনের প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, বাক্য কাকে বলে, গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি? নাম্বার 1। নাম্বার 2, অর্থগত হবে বা অর্থানুসারে বাংলা বাক্যের প্রকারভেদ বা শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করো। নাম্বার 3, বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের কয়েকটি গুণ বা বৈশিষ্ট্য থাকা দরকার। এখানে তোমার 3টা প্রশ্ন আছে বাচ্চারা। এই যে তোমার 3টা প্রশ্ন রয়েছে, এই 3টা প্রশ্ন তুমি যে বাক্যতত্ত্ব থেকে পড়ে যাও তাহলে কিন্তু হয়ে যাবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এখানে দেখো অনেকগুলো কনভার্সন রয়েছে, যেরকম সরল বাক্য, জটিল বাক্য, সরল বাক্য থেকে জটিল বাক্যে কনভার্ট করতে হয়, এগুলো তোমরা দেখে যেতে পারো। দুর্জন লোক পরিত্যাজ্য, জটিল বাক্যের কি, তোমার একটা
স্বাধীন বাক্য থাকবে, একটা তোমার পরাধীন বা ডিপেন্ডেন্ট বাক্য থাকবে। যেরকম সে পরিত্যাজ্য, এটা কি স্বাধীন বাক্য। যে লোক দুর্জন, এটা হলো এই বাক্যটার উপরে নির্ভরশীল। এই যে নির্ভরশীল বাক্য নিয়ে আসছি, আমার এখানে জটিল বাক্যে আমি কনভার্ট করতে সক্ষম হয়েছি। ঠিক আছে, এইভাবে তোমার অনেকগুলো রয়েছে জটিল থেকে সরল বাক্য রূপান্তর। যে ভিক্ষা চায় তাকে দান করো, এক কথায় বলবা ভিক্ষুককে দান করো, একদম সোজা। তোমার জাস্ট পুরোটা দেখে নিলেই হয়ে যাবে, আর কিছু না এখানে। আমি এবার তোমাদের রিটেন পার্টের সাজেশনটা দিয়ে ফেলবো, তাহলে কিন্তু মূলত ক্লাস শেষ। আসলে আমাদের যে রিটেন পার্ট যেটা রয়েছে, দেখো অনুচ্ছেদ শুদ্ধিকরণে আমরা দিয়ে দিয়েছি। তোমরা অনেকেই পারিভাষিক শব্দের কথা বলছিল, ভাইয়া পারিভাষিক শব্দ পারি না। দেখো পারিভাষিক শব্দের প্রায় 100টার মতো শব্দের তোমার হলো কি আমার লিস্ট দিয়েছি। এই তোমার 100টা কি বলে যে শব্দ রয়েছে, এটা যদি তোমরা অ্যাটলিস্ট একবার রিভাইজ দিয়ে যেতে পারো, এখান থেকে কমন পাবা, নো ডাউট। আমাদের স্লাইডের বাইরের থেকে, আমাদের পিডিএফ এর বাইরের থেকে পারিভাষিক শব্দ একটাও আসবে না। ঠিক আছে, তুমি ভালো করে এগুলো পড়ে যাও, তাহলে একদম 100তে 100 হবে। বাংলা দ্বিতীয় পর্যায়ের ক্লাস হচ্ছে, সাগর ভাই ক্লাসটা করেন একটু মনোযোগ দিয়ে। ঠিক আছে, আচ্ছা এই এমন যে বিষয়গুলো আছে ওগুলো কি সবসময় নীলিমা জাহান? বেশিরভাগ ক্ষেত্রে এমন হয়। ঠিক আছে, ওকে নম্রতা, হ্যাঁ ক্লাস তো করাচ্ছি আগাই সামনের দিকে। আমাদের বাংলা অনুবাদ, বাংলাও কিন্তু আমরা অনুবাদ করতে বলে ইংরেজি একটা স্টেটমেন্ট দিয়ে, সেটাও কিন্তু আমরা 5টা সাজেশন দিয়েছি। এই 5টা সাজেশন পড়লেই কিন্তু আলটিমেটলি তোমাদের হয়ে যাবে। ওকে, আগাই সামনের দিকে আমাদের 5 সাজেশন গেল। আচ্ছা, এই আসলে তোমাদের রিটেনের সাজেশন গুরুত্বপূর্ণ। ক্লাসের শেষ 10 মিনিট, শেষ 10 মিনিট অনেক বেশি গুরুত্বপূর্ণ ফর অল অফ ইউ, ফর অল অফ ইউ। বাংলা বানান বুঝছো, একদম শুরুতে বানান এবং উচ্চারণের নিয়ম একত্রে দিয়েছি। ঠিক আছে, সেখানে শুদ্ধ উচ্চারণের নিয়মও কিন্তু দিয়েছি। ওকে ডান। পারিভাষিক শব্দ আমি 100 পারিভাষিক শব্দ দিয়েছি, সেটা পড়লেই হবে। ঠিক আছে, আসো ইমেল। এখানে 5টা ইমেল দিয়েছি আমরা সহপাঠীদেরকে। সাপ্তাহিক শ্রেণী অভিক্ষার পরিবর্তিত সময়সূচি জানিয়ে ইমেল বার্তা লেখো। প্রয়োজনীয় বই ধার চেয়ে সহপাঠীর উদ্দেশ্যে ইমেল লেখো। শিক্ষকের নিকট সময় প্রার্থনা করে ইমেল লেখো, অনেক কিছু। ইমেলের ক্ষেত্রে আমার যে বিষয়টা মাথায় রাখতে হবে, ফার্স্ট হবে গিয়ে টু, তারপর ফার্স্টে হচ্ছে গিয়ে তোমার যে তুমি কাকে পাঠাচ্ছ সেটা, যদি সিসি দাও সিসি, বিসিসি দিলে বিসিসি, তারপরে আসবে সাবজেক্ট, সাবজেক্টের পরে আসবে তোমার ইমেল বডি। এবং সব সময় প্রত্যেকটা জিনিসই এভাবে আলাদা আলাদা বক্সের মধ্যে দিবা। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? ক্লাস পিডিএফ পাবা, উপরে যে তোমার লিঙ্কটা ফর্মটা আছে, ফর্মটা ফিল আপ করে গেল। আগাই এখানে বেশ কিছু দেওয়া আছে, পত্র লিখন নিয়ে কথাবার্তা বলি। এখানে তোমার কিছু পত্র দেওয়া আছে, যেরকম তুমি আবিদ, তুমি সিংহরা গ্রামের বাসিন্দা, গ্রামকে নিরক্ষরতা অভিশাপ থেকে মুক্ত করার ক্ষেত্রে নিজের ভূমিকা বর্ণনা করে বন্ধুকে একটা পত্র লিখো। মানে এনিথিং, পত্র লেখা তো আমরা সবাই জানি, তবে সবসময় মনে রাখবা পত্র যেটা তোমার 2 পৃষ্ঠার মধ্যে লেখা শেষ করতে হবে, এবং পৃষ্ঠা দুটো অবশ্যই মুখোমুখি হতে হবে, মুখোমুখি না হলে কিন্তু হবে না। বুঝছি? জারিন বলছে অনেক এনজয় করতেছে ক্লাস। আরে সেরা, আলহামদুলিল্লাহ। বুঝছি আমরা সবাই? বিসিসি আর সিসি কি? বিসিসি হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি, সিসি হচ্ছে কার্বন কপি। সাপোজ নর্মতা তুমি একটা মেইল করবা আমাকে, ঠিক আছে? তুমি আমার মেইল আইডি লিখবা যে farsim@10minuteschool.com। এবার তুমি ভাবতেছো এই মেইল আইডিটা তুমি ফারহান ভাইকে পাঠাবা, তখন তুমি সিসিতে ফারহান ভাইকে রাখবা যে farhan@10minuteschool.com। এবার তুমি মনে করতেছো যে না, ফারহান ভাইকে পাঠিয়েছে, ফারসিম ভাইকে পাঠিয়েছে, এবার আমার এই মেইলটা আমি আমার আম্মুকে পাঠাবো, বাট আমি চাই না আমার আম্মু দেখুক এই মেইলটা যে আমি ফারহান ভাই আর ফারসিম ভাইকে পাঠাইছি। তখন তুমি ওই বিসিসিতে যে তোমার আম্মুর মেইল আইডি দিবা, দ্যাটস ইট। ওকে, ভেরি গুড। আগাই সামনের দিকে পত্র লিখন এখন দেওয়া আছে। এবার আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয়, আবেদনপত্র। আমি বারবার এখানে আসতে চাচ্ছিলাম, এই আবেদনপত্র কিন্তু তোমার অনেক অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমাদের অবশ্যই আবেদনপত্রগুলো একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে?
ইমেল অবশ্যই এক পেজে লিখতে হবে, পারলে ইমেল আধা পেজের মধ্যে লেখা শেষ করবা, ঠিক আছে? দেখো আবেদনপত্র স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে কমেন্ট লেখো ভাইয়া এসএস ডান। বিসিসি আর সিসি যদি না দিই, সিসিটা দিতে হবে, বিসিসি না দিলেও হবে। ইমেল এক পেজ অবশ্যই, চেপে যাওয়াই যাবে না। আচ্ছা সবাই একটু কাইন্ডলি এটা স্ক্রিনশট নিয়ে বলো এসএস ডান। না না সিসি আর বিসিসি খালি রাখলেও সমস্যা নেই। এসএস ডান না, শাবাশ, ওকে। আগাই সামনের দিকে, এখানেও আরো দুইটা রয়েছে, এই দুটো স্ক্রিনশট নিয়ে নাও। এহসান বলছে ভাইয়া বাংলা করতে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ এহসান। এই মানুষজন ৭৭টা শেয়ার হয়েছে, চাইছিলাম অ্যাটলিস্ট ১০০ হোক, হলো না, দুঃখের বিষয়। এই তোমরা একটু লাস্ট বারের মতো 23টা শেয়ার দিয়ে দাও, ক্লাসের আর ৫-৬ মিনিটের মতো বাকি আছে, শেয়ার দিয়ে ১০০ বানিয়ে ফেলো। ওকে সবারই মতো এসএস ডান, শেয়ার করে বলো এবার শেয়ার ডান, ঠিক আছে? ওকে বাচ্চারা আগাই সামনের দিকে। এবার দেখে তোমার প্রতিবেদন রচনা। প্রতিবেদন তো মূলত আমরা সবাই হলোকে বুঝি, ইমেল ইংলিশ না, মানে ফ্রম সিসি বিসিসি। দেখো ফ্রম সিসি বিসিসি সাবজেক্ট, এই ওয়ার্ডগুলো ইংরেজিতে লিখবা, বাট মেইল যে ইমেল বডি বাংলায় লিখবা, ঠিক আছে? আচ্ছা ডান, সবাই একটু শেয়ার করে দাও ক্লাসটা কাইন্ডলি শেয়ার করে দাও। এখানে দেখো প্রতিবেদন রচনা, নিত্য প্রয়োজন দাম সম্পর্কে পত্রিকার প্রকাশের জন্য একটা প্রতিবেদন, ২১শে ফেব্রুয়ারি ডিসেম্বর পালন করার জন্য একটা প্রতিবেদন, খাদ্য পেঁয়াজের কারণ ও পত্রিকার শিরোনামে একটি প্রতিবেদন রচনা করো। এই সকল প্রতিবেদনে আসলে তোমার আলাদা করে কোনো খাম এগুলো তৈরি করতে হয় না। একটা প্রশ্ন আসে ভাইয়া প্রতিবেদনে কখন খাম দিবে কখন খাম দিব না, যখন একটা প্রতিবেদন তুমি হাতে হাতে দিতে পারবা না তখন খাম দিতে হবে। ফর অ্যান এক্সাম্পল, তুমি থাকো নরসিংদীতে, তোমার নরসিংদীতে একটা ঝামেলা হয়েছে, ওটা নিয়ে তুমি পত্রিকায় প্রকাশের জন্য প্রতিবেদন লিখবা, পত্রিকার হেড অফিস ঢাকার কারওয়ান বাজারে। অবভিয়াসলি তুমি নরসিংদী থেকে টাকা খরচ করে ঢাকায় এসে কারওয়ান বাজারে দিবা না, ডাক বিভাগের মাথায় পাঠাইতে হবে, সেই ক্ষেত্রে তোমার খাম দেওয়া লাগবে। খুবই সিম্পল। কোন কোন ক্ষেত্রে খাম দিবা? যখন তুমি দেখবা প্রতিবেদনটা হাতে হাতে দিতে পারতেছো না, তখন তোমার খাম দেওয়া লাগবে, দ্যাটস ইট। একদম মানে ডাল ভাত একটা বিষয় গেল। আরো কিছু প্রতিবেদন আছে এখানে, দেখো মোটামুটি সারাংশ বেশ কিছু সারমর্ম রয়েছে এখানে, প্রায় 7টা, আর সারমর্ম আছে প্রায় 7টা, না সারমর্ম রয়েছে প্রায় 12টা, এখন আরো বেশি 13টা, টোটাল 7টা হচ্ছে সারাংশ আর সারমর্ম আছে 13টা। বাট একটা মজার বিষয় হচ্ছে সারাংশের চেয়ে সারমর্ম আসার প্রবাবিলিটি রেট অনেক বেশি। আমি লিখে দিয়েছি বেশিরভাগ সময় তোমার সারমর্মই আসে, ঠিক আছে? ওকে ডান, দেখতে পাচ্ছ? আচ্ছা দেখতে পাচ্ছ। আচ্ছা একজন বলছে হাউ ক্যান আই জয়েন ডেমো ক্লাস। তুমি যদি 26 বছর হয়ে থাকো আমাদের ওয়েবসাইটে গেলেই তোমার ডেমো ক্লাসের লিস্ট চলে আসবে, ওখান থেকে তোমরা জয়েন করতে পারবা। ওকে আচ্ছা স্লাইডটা, হ্যাঁ আমাদের ক্লাস শেষ হয়ে যাওয়ার পর স্লাইডটাও পাবা, আর স্লাইড আর ওই পিডিএফ এর মধ্যে কিন্তু তেমন একটা পার্থক্য নাই, তাই কোনো সমস্যাও নাই। ওকে ডান। আচ্ছা লামিয়াদের তো সারমর্ম নাই আবার, তো ঠিক আছে এক একজন এক এক রকম, অনেক শুধুমাত্র সারাংশ পড়িয়েছে সারমর্ম পড়াই নেই, বাট আমি হচ্ছে কি দুটোর ক্ষেত্রেই সাজেশন দেব, ঠিক আছে? ওকে আগাই সামনের দিকে। এবার আসি ভাব সম্প্রসারণ। কীর্তিমানের মৃত্যু নাই, আর মানব বাঁচা কর্মের মধ্যে বয়সের মধ্যে নয়, এটা আমাদের ভালো করে পড়তে হবে। দুর্জন বিদ্যান হলো পরিতার্য, প্রাণ থাকলেই প্রাণী হয়, কি বলে তারপর হচ্ছে কিন্তু মন থাকলে মানুষ হয় না, পড়িলে বই আলোকিত হয়, না পড়িলে বই অন্ধকার রয়, পথ পথিকের সৃষ্টি করে না পথিক পদের সৃষ্টি করে। আচ্ছা শোনো বাচ্চারা, তোমাদের কিন্তু প্যারা নেওয়ার দরকার নাই, ওই পিডিএফ ফর্মটা ফিল আপ করলে সাজেশন পিডিএফটা পেয়ে যাবা। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। গেল ভাব সম্প্রসারণ এখানে আছে প্রায় হলো গিয়ে আমরা 12টা ভাব সম্প্রসারণ সাজেশন দিয়েছি। সংলাপ,
বর্তমান প্রেক্ষাপটে করোনা ভাইরাস নিয়ে হচ্ছে গিয়ে তোমার অনেক কিন্তু সমালোচনা করতে বলে, এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি মিলবন্ধনের টপিক হতে পারে, নারী শিক্ষার গুরুত্বের টপিক হতে পারে, তারপর হচ্ছে ফেসবুকের সুফল কুফলের টপিক হতে পারে, এনিথিং। বই পড়ার গুরুত্বের টপিক হতে পারে, বাল্যবিবাহ নিরোধের গুরুত্বের টপিক হতে পারে, বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ, ইংরেজি শিক্ষার গুরুত্ব, এনিথিং। ক্ষুদে গল্প, অনেকগুলো ক্ষুদে গল্প বিষয় আমরা দিয়েছি, প্রায় তোমার 6টার মতো ক্ষুদে গল্প আমরা দিয়েছি, যেরকম সাম্প্রদায়িক সম্প্রীতি যোগবন্ধন, আলোকিত মানুষ, সততার পুরস্কার, অসময়ের বন্ধু প্রকৃত বন্ধু, রক্তদানের পুণ্য, তোমার শৈশব স্মৃতি। তার মানে বাচ্চারা এক বাক্যে এখানে যতগুলো ক্ষুদ্র গল্প রয়েছে সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এগুলো খেয়াল রাখবা। দিনলিপি নিয়ে বলতেছিল অনেকেই, দিনলিপি নিয়ে যদিও আমি তোমাদেরকে পড়িয়েছি, দিনলিপির ক্ষেত্রে যেভাবে স্টার্ট করতে হয়, সাপোজ আজকে কয় তারিখ? আজকে তোমার হলো 20 তারিখ, তুমি লিখবা 20 জুন 2024, এভাবে তুমি 20 জুন 2024 লিখলা, এবং তারপরে তোমার এখান থেকে যে লেখাটা হলো কি শুরু করবা। তার আগে হচ্ছে কি টাইটেল দিবা, যে কলেজের প্রথম দিন, সাপোজ টাইটেল দিন, যে আন্ডারলাইন করবা, তারিখ দিবা, শুরু করবা। খুবই সিম্পল, খুবই সিম্পলি কাজ করলেও কিন্তু আলটিমেটলি হয়ে যাবে। দিনলিপি অনেকগুলো রয়েছে। গেল সবার লাস্ট তোমাদের সবার প্রিয় যে বিষয়টা আসতেছে, এটা হচ্ছে তোমার রচনা। শীতের বানানটা ভুল আসছে, শীতের সকাল, ঠিক আছে, ভুলে শীতের আসছে। সো দেখো 8টা রচনা আছে। আমার বিশ্বাস এসএসসি তো হয়েছে, এইচএসসি তো হবে, এই 8 রচনার বাদে আর কোনো রচনা আসবে না, ঠিক আছে? এই 8টা রচনার বাদে আর কোনো রচনা আসবে না। বুসরা, আমি তোমার জায়গায় থাকলে সারাংশই পড়তাম, অত বড় ভাব সম্প্রসারণ কে পড়তে যায়, ঠিক আছে? ফয়সাল বলছে পড়তে, তো বলতেছেন পড়তে তো ইচ্ছা করে না, ওই তো সমস্যা নাই, পড়তে তোমার ইচ্ছা না করলে তোমার পরীক্ষা খাতা দেখে টিচারেরও নাম্বার দিতে ইচ্ছা করবে না, এই আর কি, এটা বাদে আর কিছু হবে না। আচ্ছা, মানে সরি ফর দ্যাট, বাট বেসিক্যালি ভালো করে না পড়লে আলটিমেটলি কারোরই কিন্তু ঠিকঠাক মতো কিছু হবে না, ঠিক আছে? তাই ভালো করে পড়তে হয় বাচ্চারা। আমাদের হ্যাঁ লামিয়া বলছে টাইম ইজ আপ, আলটিমেটলি হচ্ছে গিয়ে শেষ। ওকে, ঠিক আছে, তোমরা সবাই ফর্মটা ফিল আপ করে সাবমিট করে তারপর হলো কি জমা দিবা। সাবমিট করার পরে বেসিক্যালি তোমার সাজেশন পিডিএফটা পাবা। সো বাচ্চারা, আমাদের ক্লাস তো শেষ হয়ে গেল, ক্লাসটা কেমন লাগছে জানতে হয়, তাই তোমরা যে কাজটা করবা, আচ্ছা ক্লাসে যদি ভালো কোনো ফিডব্যাক থাকে, ক্লাসটা কেমন হয়েছে, কীরকম কি উপকার পেয়েছো তোমরা, সেটা 10ms এসএসসি এইচএসসি স্টুডেন্টস গ্রুপে যে পোস্ট দিবা, ক্লাস যে কোনো একটা পার্টের স্ক্রিনশট নিয়ে ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই পোস্ট দেবে, তাহলে বুঝতে পারবো তোমাদের জন্য ক্লাসটা কতখানি হেল্পফুল ছিল। কারণ আমরা কখনই আসলে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের জন্য এরকম ফাইনাল ডিভিশনের লাইভ ক্লাস নিয়ে কাজ করিনি। এবার যেহেতু কাজ করেছি, সেটা কতখানি ইফেক্টিভ ছিল, পজিটিভ রিভিউ, তোমাদের যদি কোনো সাজেশন থাকে সেই সাজেশনগুলো অবশ্যই তোমরা অ্যাড করে দিবা। আমি তোমাদের এই সাজেশনের জন্য অপেক্ষা করব। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে, সেই পর্যন্ত ভালো থেকো। অ্যান্ড ইয়েস, 24 ব্যাচ তোমাদের জন্য ফাইনাল ডিভিশন লাইভ ক্লাসের হচ্ছে আগামী 27 তারিখ থেকে। তোমার সাথে দেখা হচ্ছে 27 তারিখ, সেই পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।